আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। জানি অনেকদিন পর দেখছেন। হ্যাঁ, আপনাদেরকে কিন্তু অনেক মিস করেছিলাম, কারণ আমাদের অনেকগুলা মানে আমাদের বাইরের ব্রাঞ্চগুলোতে যেহেতু আমরাই ক্লাস নিই, সেক্ষেত্রে আমি কি বলে টানা প্রায় 6-7 দিনের মতো বাইরে ছিলাম। খুলনা ব্রাঞ্চে ক্লাস নিয়েছি। আমাদের খুলনাতে দুইটা ব্রাঞ্চ, দৌলতপুর, তারপরে হচ্ছে কি বলে পিটিআই মোড়, তারপরে গোপালগঞ্জে গিয়েছিলাম, তারপর ওখান থেকে আবার টাঙ্গাইল গিয়েছিলাম, টাঙ্গাইল থেকে আবার কুষ্টিয়া গিয়েছিলাম। তো এই সকল ব্রাঞ্চ গুলোতে আসলে ক্লাস নিয়ে কিন্তু আসলে এখানে আসা, এই জন্যই আসলে অনেকদিন ধরে হয়তো আপনার জন্য আপনাদের সাথে দেখা হয়নি। তো যাই হোক, আজকের ক্লাসটি কিন্তু খুবই অ্যামেজিং হবে এবং একটু ব্যতিক্রমী হবে এই কারণে, কারণ আজকের ক্লাসটি আমরা বুঝিয়েছি প্রচলিত ভুলের আলোকে, অর্থাৎ যে সমস্ত প্রচলিত ভুলগুলো বিভিন্ন বইতে অথবা বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেই সমস্ত প্রচলিত ভুলগুলোর শুদ্ধ শুদ্ধ ভার্সনটুকু বা শুদ্ধ অংশটুকুই কিন্তু আজকে জানবো। সো আজকের ক্লাসে দুইটি কারণে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আমরা আজকে শুদ্ধ আনসার গুলো জানবো এবং সঠিক ব্যাখ্যা সহ আনসার জানবো ইনশাল্লাহ। এবং আজকের এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি অ্যামেজিং, এই কারণে যেহেতু অনেকবার পরীক্ষা আসছে এবং অনেক বেশি কনফিউজিং, এবং এইগুলো আবার আসবে ইনশাল্লাহ। তো সব মিলিয়ে আজকের এই প্রশ্নগুলো আপনার জীবনে অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই দ্রুত শেয়ার করে দিয়ে, শেয়ার করে ডান লিখে দিয়ে, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। গুড, দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন আজকে আমাদের লাইভ ক্লাসটা, সবাই একটু শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুদেরকে মেনশন করে দিবেন। অন্তত পক্ষে আপনার একজন, যদি কারো কোনো প্রিয় ব্যক্তি থাকে, তাকে আপনি একটু মেনশন করে দেন। তাতে কি হবে জানেন? আমাদেরও উপকার হবে, আপনারও উপকার হবে। আপনার বন্ধু কিন্তু দেখতে পারলো একটা ফ্রি একটা ইংরেজি ক্লাস সাইদুল স্যারের। আর সাইদুল স্যারের ইংরেজি ক্লাস কেমন হয় সেটা বলার অপেক্ষা রাখেন। আপনারা সবাই যা ক্লাস দেখেন, তারা নিয়মিত কিন্তু জানে যে সাইদুল স্যার যে সবসময় একটা ব্যতিক্রমধর্মী ক্লাস দিয়ে থাকেন এবং অনেক কঠিন বিষয়টাকে সহজ করে তিনি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে থাকেন। যারা কখনোই ইংরেজিটাকে মানে অত গুরুত্ব দিতেন না, এখন কিন্তু তারা দিচ্ছেন। ভাই, চাকরি পরীক্ষা কেন, দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু ইংরেজিটা কাজে লাগে। এক্স্যাক্টলি। সুতরাং এই ইংরেজিটা কিন্তু একটু ভালো করে আয়ত্ত করতে পারেন, টুকটাক ইংরেজিতে বলতে পারেন, পরীক্ষার হলে গিয়ে যদি একটু লিখতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ একটা চাকরি হয়ে যায়। একদম সর্বনিম্ন চাকরি কিন্তু নিবন্ধনে, সেখানেও যদি একটু ঘুরাই ফিরে 40 পাওয়া যায়, তাতে ওটা প্রিলি দিয়ে একটা লিখিত পরীক্ষা দিয়ে একটা চাকরি পাওয়া যায় জীবন দশায়। সেখানে কিন্তু কোনো কোটা লাগে না। না। সুতরাং যারা এখানে আমাদের সাথে যুক্ত আছেন, সবাই অন্তত পক্ষে আপনার প্রিয়জনকে একটু মেনশন করে দেন। তাহলে কিন্তু কি আজকে লাইভ ক্লাসটা জমে যাবে এবং স্যার ইনশাআল্লাহ। চাইলে 1 ঘন্টা ক্লাস, 2 ঘন্টা, 3 ঘন্টাও কিন্তু নিয়ে নিতে পারেন। অর্থাৎ সেটা ডিপেন্ড করবে আপনাদের উপস্থিতির উপর। তা আপনাদের দেখি কার্ড কে কোন জায়গা থেকে আজকে লাইভটা দেখছেন, একটু দেখি। সাউন্ড নেই স্যার, কে বলেছে সাউন্ড নেই? এরকম কথা দেখেন তো। কই দেখে। আর আছে তো। আচ্ছা আচ্ছা, ওটা আপনার হয়তো কোনো কারণে সাউন্ড নেই, আমাদের সাউন্ড ঠিকই আছে। স্যার একটু এই কমেন্ট করেন, এই যে আপনার প্রিয় ছাত্রী, ও স্যার আপনার কেমন আছেন, এই যে কামরুন্নার আপনাকে একটু সালাম দিচ্ছেন, ওর নামটা একটু বললে ওনাকে খুব খুশি হবে, একটু তাড়াতাড়ি দ্রুত। বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, 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 প্রিয় ভাই বোন, আমরা দেরি করব না ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন আমার, আমরা খুব দ্রুত শেয়ার করে দিব। আমরা কিন্তু দেরি করব না, কারণ আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলোচনা করব, যেগুলো আপনার জীবনে অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। ক্লিয়ার ইনশাল্লাহ? তো এই জন্য দেরি করা যাবে না ইনশাল্লাহ। আমরা নাম করবো তারই, যে তার বন্ধুদেরকে প্রিয়জনকে হ্যাঁ, আজকে হ্যাঁ, একজন একটু শেয়ার মেনশন করে না করবে। লিখেন, শেয়ার করে না লিখে আমরা নাম এছাড়া করে দিব কিন্তু তার জানি। নাম আমরা পড়বো না। দেখি আমাদের নূরনার মিতা, তিনি কিন্তু আছেন আমাদের সাথে। দেখি কে কাকে মেনশন করে, এটা একটু দেখি। আর কারো নাম কিন্তু পড়বো না। আপনার একটা বন্ধুদের মেনশন করে দেন, তাহলে আপনার নামটা কিন্তু আমরা বলবো। হুম, 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 এক্স্যাক্টলি। নেত্রকোনা জেলা থেকে আছেন, কিন্তু আপনার এক বন্ধুকে শেয়ার দেন। কে কয়টা শেয়ার করলেন একটু বলেন না। হ্যাঁ, হ্যাঁ, কে কয়টা শেয়ার করেছেন একটু জানান একটু প্রিয় শেয়ার ভাই বোন করছে, আমার। এটা সত্য কথা বলেন, সমস্যা কি? কেউ যদি একটা শেয়ার করেন, বলবেন যে স্যার আমি একটা শেয়ার করছি, আমি 2টা শেয়ার করছি, এটা বলেন তো। অন্তত একটা শেয়ার করেন, হ্যাঁ, 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 দ্রুত। তাহলে তো হয়, তাই না? দেখি হুম। শেয়ার ডান। আমাদের আসফিয়া আঞ্জুম, তিনি কিন্তু বলছেন শেয়ার ডান, তার মানে আমরা ধরে নিয়েছি সে কিন্তু একটা শেয়ার করেছেন। তো তো আর কি আর কি আর কে কে শেয়ার করলেন একটু দেখি। এই যে শেয়ার ডান, ঋতু আক্তার, তিনি বলেছেন স্যার শেয়ার ডান। থ্যাংক ইউ ঋতু আপু। যাই হোক, ক্লাস আসার সাথে সাথে ক্লাস শেয়ার করে দেই স্যার। গুড, আমাদের কামরুন্না শারমিন লিখছে, গুড, থ্যাংক ইউ। মুনিয়া মুন্নি, তিনি আমাদের নিয়মিত একজন ছাত্রী। থ্যাংক ইউ। অমিত সাহা, তিনি কিন্তু একজন আমাদের নিয়মিত ছাত্র, নাকি ছাত্রী? ও না, এক্স্যাক্টলি। ছাত্র। ছাত্র। ও সে তো মাদারীপুরে, না? আমার হুম। নামটা মুখস্থ হয়ে গেছে। আর ত্রিনা কিয়া, তিনি বলছেন স্যার শেয়ার করেছি, ভেরি গুড। জান্নাত বলছেন স্যার ডান, গুড। এবং অমিত শাহ সে অনেকবার বলেছে স্যার আমি 2টা শেয়ার করেছি। রাসেল মোল্লা বলেছেন গুড। অপূর্ব রায় লিখেছেন ডান। এই যে মুইন, সেও লিখছে ডান। দেখছি আলামিন লিখছেন শেয়ার ডান, গুড, শেয়ার ডান। এই যে সুরুজ কুমার,
ভেরি গুড, ভেরি গুড। এই তো সবাই শেখ রাসেল, মারিয়া, মিতানুর সালাম দিয়েছে শুধু, ওয়ালাইকুম আসসালাম। গুড। প্রিয় ভাই বোন, দেরি করা যাবে না, দ্রুত শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার। আপনারা যত তাড়াতাড়ি একটু শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন, ততই হবে। ইনশাআল্লাহ শোনেন, ইনশাআল্লাহ। আপনারা এই মন খারাপ করার কোনো কারণ নেই যে এই কোটা সেই কোটা। ভাই, কোটা সবসময় ছিল, এর আগেও ছিল কোটা, কিন্তু মাঝখানে হয়তো কিছুদিন কোটাটা ছিল না, আবার সেই কোটাটা এসে গেছে। তাই বলে কি বসে থাকবেন? যখন দেখবেন এই কোটা যাদের আছে তাদের অনেকেরই প্রিলিতে টিকবেন না, আপনার কাছে টিকবে না, তারা তো প্রিলিতে টিকতে হবে তাদের, না ওটা কোটাটা অ্যাপ্লাই হবে তো ভাই ভাই গিয়ে, তাই তো? তার আগে তো তার অনেকে প্রিলিতেই টেকে না, তার মানে সেখানে না টিকলে কি হবে, আপনাদের মেধাবী থেকেই নিয়ে নিবে। শোনার কোনো কারণে, এর আগে মানুষের চাকরি হয়নি, এর আগে মানুষ চাকরি করেনি, করেছে। দেখা গেলো যে একটা সার্কুলার দিল, আচ্ছা সেখানে যদি কোটাধারী না থাকে তাহলে কি করবে? মেধাবী দিয়ে নিতে হবে না? অবশ্যই নিবে। তাদের তো জোর করে টাইনে নিবে না যে সে প্রিলিতে টিকে নাই, জোর করে টেনে নেবে। মন খারাপ করার কোনো চাকরি নেই ভাই। একটা পড়াশোনা করেছেন, একটা সরকারি জব যদি প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলেও একটু পড়াশোনা করতে হবে আমাদের, ঠিক আছে? রিজিকের মালিক আল্লাহ, কিছু না কিছু ইনশাআল্লাহ হবে। এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ। স্যার, পড়াশোনা তাহলে করলে শুরু অবশ্যই করে কিছু দেন। একটা হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা সবাই আরেকবার অনুরোধ করছি, শেয়ার করে ডান লিখে দিব এই কারণে, কারণ পরবর্তীতে কখনো যদি মনে হয় যে স্যার এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করেছেন, আমি একবার স্যারের ক্লাসটা একটু রিপিট করি, তখন চাইলে কিন্তু আপনি রিপিট করতে পারবেন যদি শেয়ার করা থাকে। আর শেয়ার করা না থাকলে মন চাইলেও কিন্তু ক্লাসটা আপনি আর খুঁজে পাবেন না, কারণ আমরা যেহেতু প্রতিদিনই ক্লাস নেই। জব মেডিসিন পেজে খুঁজলে দেখা গেল আপনি হয়তো পেতে কষ্ট হয়ে যাবে, যেহেতু আমরা প্রতিদিনই ফ্রি ক্লাস নেই, অনেক ক্লাসের ভিড়ে ক্লাসটা হারায় যাবে, অথবা আপনার খুঁজে পেতে কষ্ট হবে। এই জন্য শেয়ার করে অ্যাটলিস্ট নিজের জন্য হলেও শেয়ার করা উচিত, এটা আমার খেয়াল আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে? খুঁজে পেতে কষ্ট হবে, এই জন্য শেয়ার করে অ্যাটলিস্ট। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, ওকে ফাজল স্যার অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, অনেকদিন পর যারা দেখছেন তারা শেয়ার করে লিখে দেন। আমি আবার বলছি, আজকের ক্লাসের প্রশ্নগুলো কি বলে অনেক বেশি অ্যামেজিং, এবং আপনার জীবনের সেরা একটা ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, দা ফায়ার ইজ আউট বাক্যটির সঠিক অনুবাদ। আপনি বলতে পারেন যে অ্যারাউন্ড 90% জায়গা দূর হয়ে গেলি রে বেটা। আচ্ছা, অ্যারাউন্ড 90% জায়গা এটার ব্যাখ্যা অথবা আনসার ভুল দেওয়া আছে অথবা উত্তর দেওয়া আছে। আজকে আমরা সঠিকটা জেনে যাবো, এবং আজকের পর যতবার পরীক্ষা হবে ততবার পারবো ইনশাআল্লাহ। একটু দেখি সবাই একটু চেষ্টা করেন, তারপর ভাই বলে দিচ্ছি আসলে কি হবে ইনশাআল্লাহ। একটু প্লিজ সবাই আপনারা একটু নিজেরা ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি ইনশাআল্লাহ। গুড, সবাই সবাই দ্রুত দ্রুত দ্রুত। আগুন ছড়িয়ে পড়েছে, গুড। কিরে ভাই, সবাই তো পারে, আমি ভাবছিলাম আপনারা পারবেন না। আচ্ছা, আগুন ছড়িয়ে পড়েছে, আগুন ছড়িয়ে পড়েছে, আগুন ছড়িয়ে পড়েছে, আনসার হবে এ। গুড। কিরে ভাই, আমি ভাবছিলাম আপনারা পারবেন না, আপনারা আসলে অনেক ট্যালেন্টেড। আচ্ছা, আগুন ছড়িয়ে পড়েছে, 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 আগুন ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, অলরেডি আমাদের 200 ভাই বোন কি বলে কমেন্ট করে ফেলেছেন অলরেডি। গুড, ফাইন। দ্রুত দ্রুত সবাই একটু নিজেকে যাচাই করেন। হ্যাঁ, আপনার জানাটাও মানে আপনার জানাটা আগে প্রকাশ করেন। হ্যাঁ, এবং তখন তখন ভাই যখন বলবো তখন আপনি ম্যাচ করতে পারবেন যে আপনার জানাটা ঠিক ছিল না ভুল ছিল, মানে আপনি যে সোর্স থেকে পড়েছেন বা যে সোর্স থেকে নিয়েছেন, এই সোর্সটাই আপনার কি পরিমাণ ক্ষতি করেছে। তো যাই হোক, আমাদের বেশিরভাগ আপনারা একটু কমেন্ট গুলো দেখেন, আগুন ছড়িয়ে পড়েছে, আগুন ছড়িয়ে পড়েছে, আগুন ছড়িয়ে পড়েছে, তার মানে আনসার হবে এ এ এ এ এ। এক্স্যাক্টলি, আনসার হবে কি ভাইয়া? এ। সবাই বলছে আনসার হবে এ এ এ এ এ, আগুন ছড়িয়ে পড়েছে। দুঃখজনক হলেও এটাই সত্য যে আমি আনসার এ নিতে পারছি না, পারছি না, পারছি না, পারছি না, পারছি না, কারণ আনসারে ভুল। মানে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, আমি শুরুতে যদিও পার্সেন্টেজটা আমার মনে হয় একটু কম বলে ফেলেছি, যে 90% জায়গায় এটার ভুল ব্যাখ্যা দেওয়া আছে অথবা উল্টাপাল্টা আনসার দেওয়া আছে, কিন্তু আপনাদের কমেন্ট দেখে মনে হচ্ছে যে 100% মানে বেশ, মানে কি বলবো, আপনারা তো যারা কমেন্ট করছেন মোটামুটি 1-2 জন ছাড়া মোটামুটি সবাই বলছেন যে ভাইয়া আগুন ছড়িয়ে পড়েছে, আগুন ছড়িয়ে পড়েছে। তার মানে এই পার্সেন্টেজটা আরো বেশি। মানে আপনাদের জানার অবস্থা থেকে বোঝা যায় যে 98% স্টুডেন্ট এটাই জানেন যে দ্য ফায়ার ইজ আউট মানে আগুন ছড়িয়ে পড়েছে। কিন্তু আনফরচুনেটলি প্রিয় ভাই বোন আমার, দ্য ফায়ার ইজ আউট মানে আগুন নিভে গেছে, আগুন নিভে গেছে। এইখানে একটা ব্যাপার মনে রেখেন, জাস্ট ছোট্ট একটা বুদ্ধি বলে দেই আপনাদেরকে। আউট মানে শেষ হয়ে যাওয়া। আউট মানে কি হয়ে যাওয়া, একটু লিখে রাখেন, কাজে লাগবে। শেষ হয়ে যাওয়া। আউট মানে শেষ হয়ে যাওয়া। আউট মানে কি ভাইয়া? শেষ হয়ে যাওয়া। এটা একটু লিখেন খাতায়, একটু কষ্ট করে কমেন্টে লিখেন, খাতায় লিখেন। বিশ্বাস করেন যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে লিখার একটা গুণ। আর যারা লিখবেন না হয়তো বলে যাবেন। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু লিখে রাখেন আউট মানে আসলে শেষ হয়ে যাওয়া, অথবা আপনি চাইলে বলতে পারেন এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ। ঠিক আছে, আমি যদি বলি যে কথার কথা, এটা কি বলা যেতে পারে,
আহ হ্যাঁ, এক্স্যাক্টলি, আগুন নিভে গেছে। আপনারা রাগ করিয়েন না। যেমন ধরেন একটা ব্যাপার কি, ধরেন আপনার মধ্যে একটা ভুল প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে এই ভুলটাকে বের করতে। যেমন ধরেন আপনি একটা নাট, খুব মনোযোগ, একটা নাট আপনি যত প্যাচ দিয়ে লাগাবেন, ধরেন এই একটা নাট আমি 10টা প্যাচ দিয়ে এটা ভিতরে ঢুকাইছি, বিশ্বাস করেন আপনাকে এটা বের করতে হলে 10টা প্যাচই দিতে হবে, কম দিলে হবে না, 9টা দিলে বের হবে না, 10টাই দিতে হবে। তার মানে ভাই বুঝাইতে চাচ্ছি, আপনি যে আপনাদের মধ্যে এই যে ভুলটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আগুন ছড়িয়ে পড়েছে, দ্য ফায়ার ইজ আউট, সব জায়গায় আউট হয়ে গেছে, ছড়ায় পড়ছে। এই ভুলটাকে আপনি যদি সংশোধন করতে চান, যেমন এটা যতবার পড়ছেন ঠিক ততবার আবার এটা পড়তে হবে, আগুন নিভে গেছে। তার মানে কষ্ট করে একটু কমেন্টে লিখতে হবে। এখানে যারা দেখতে পাচ্ছেন লাইভে ক্লাসটা, প্রিয় ভাই বোন আমার, সবাই কমেন্টে লিখবেন, একজনের জন্য বাদ না পড়ে, আগুন নিভে গেছে, কষ্ট করে এটা লিখতে হবে প্লিজ। বিশ্বাস করেন যারা যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। কেন মনে থাকবে? কারণ ওই যে আপনার মধ্যে ভুলটা ঢুকছিল, এখন আবার আপনি সঠিকটা ঢুকাচ্ছেন। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই একটু কষ্ট করে লিখতে হবে প্লিজ, লিখলে মনে থাকবে। গুড। এই তো আগুন নিভে গেছে, আগুন নিভে গেছে। আপনাদের ক্লাস নিতে এই জন্য ভালো লাগে, কারণ আপনারা গাইজ সত্যি অসাম। মানে কি বলবো, আপনারা কথা শুনেন, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় গুণ। লিখতে বললে লিখেন, বলতে বললে বলেন, এটা খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। গুড। এই যে সবাই লিখছে আগুন নিভে গেছে। এই যে দেখেন, রাগ করবেন না ভাই, কেন বললাম এটা আগুন নিভে গেছে? সাইন্টিফিক্যালি প্রুফ, কেউ যদি কোনো কিছু 28 বার পরে সেটা তার মনে থাকবে। এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, কেউ যদি 28 বার পরে কোনো কিছু একটা, তাহলে এটা এটা তার লং লাস্টিং, অনেকদিন মনে থাকবে। এখানে আমরা লাইভে 323 জন ভাই বোন, 323 জনই যদি কমেন্টে লিখেন যে দা ফায়ার ইজ আউট, মানে আগুন নিভে গেছে, আর 323 বার আপনার চোখের সামনে দিয়ে যাবে আগুন নিভে গেছে, কমেন্টটা চোখের সামনে দিয়ে যাবে না, যে আগুন নিভে গেছে, আগুন নিভে গেছে, আগুন নিভে গেছে। আরে ভাই 28 বার পড়লে যদি মনে থাকে, 323 বার পড়লে মনে থাকবে না? শুধু কি মনে থাকবে, করে যা আজীবনের জন্য সেট হয়ে যাবে। দেখেন সবাই লিখছে আগুন নিভে গেছে, আগুন নিভে গেছে। এই এতবার দেখার কারণে দেখুন পরীক্ষা হলে আপনার, যদিও আপনি এটা পড়ছিলেন এতদিন ভুলবার, কিন্তু এখন এটা মনে হবে যে আগুন নিভে গেছে। কেন? ওই যে কমেন্টে অনেকবার দেখছিলাম, শত বার দেখছিলাম কমেন্টে, হ্যাঁ কি দেখছিলাম, আগুন নিভে গেছে। ঠিক আছে ইনশাল্লাহ। আমি যদি বলি লিজের মেয়াদ শেষ হয়ে গেছে, দা মেয়াদ অফ লিজ হ্যাজ বিন আউট, কথার কথা, তাহলে লিজের মেয়াদ কি হয়ে গেছে ভাইয়া, শেষ হয়ে গেছে, এরকম আর কি। তাহলে আউট মানে এখানে ভাইয়া শেষ হয়ে যায়, দা ফায়ার ইজ আউট মানে আগুন নিভে গেছে, আগুন কি হয়ে গেছে ভাইয়া, নিভে গেছে, মানে আগুন শেষ, এখন শেষ, শেষ মানে নিভে যাওয়া, শেষ মানে কি যাওয়া, নিভে যাওয়া। ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন ভাইয়া, দ্য এক্সপ্রেশন টু সি রেড। আচ্ছা, টু সি রেড, টু মানে দেখা, রেড মানে লাল, তার মানে কি লাল দেখা? ব্যাপারটা কেমন বলেন, এটা কি হবে, লাল দেখা? হ্যাঁ হ্যাঁ, টু সি রেড মানে কি লাল দেখা। দ্রুত দ্রুত, আমি আবার বলছি, আজকে আপনারা এতদিন যে উল্টাপাল্টা শিখছেন, ভুলভাল শিখছেন, বিভিন্ন জায়গায় যে ভুল দেওয়া, অনেক প্রশ্নের উত্তর ভুল দেওয়া, সেই ভুলগুলো আজকে আমরা সংশোধন করে দেবো ইনশাআল্লাহ। আজকে আপনি সঠিকটা জানবেন এবং ব্যাখ্যা সহ জানবেন, যেটা আপনার অনেক কাজে লাগবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। এগুলো যদি পরীক্ষা চলে আসে আপনি মার্কস পাবেন। কিন্তু আজকের ক্লাসে যারা নাই, কোনো কারণে ধরেন আজকের ক্লাসটা করতে পারতেছে না বা করছে না, তাদের কিন্তু এই ভুলগুলো রয়ে যাবে। দেখেন রাগ করবেন না, প্রথম প্রশ্নে কিন্তু বেশিরভাগই আপনারা ভুল আনসার করছিলেন, তাই না? তো যারা আজকে লাইভে নাই তারাও তো সেম ভুলই আনসার করতো, থাকলে শুদ্ধ হয়ে যেত, নাই মানে কিছু করার নাই। ওকে, এটা কি হবে বলে, দ্রুত দ্রুত। আচ্ছা, এইটা একটা ব্যাপার, এটা একটা মনে রাখার একটা বুদ্ধি শিখাই দিই। দেখেন এইখানে ব্যাপার হচ্ছে, দেখেন টু এক্সপ্রেশন টু সি রেড, রেড মানে লাল দেখা। আচ্ছা, মানুষ যখন রাগ করে তখন তার চোখগুলো কি সবুজ হয়? হ্যাঁ, ঘাসের মতো সবুজ হয়, নাকি চোখগুলো লাল টকটকে হয়ে যায়? এখন আমরা কি বলি, দেখ দেখ তার চোখগুলো লাল হয়ে গেছে রাগে, বলি কিনা বলেন? জাস্ট লজিক্যালি থিঙ্ক করেন। বেশিরভাগ জিনিস মুখস্থ করা লাগে না, বুদ্ধি দিয়ে চলে মনে রাখা যায়। আমরা ওই বুদ্ধি অ্যাপ্লাই না করে খালি মুখস্থ করতে যাই। বাইরের কথা বুঝতেছেন কিনা? আপনি একটু চিন্তা করেন, মানুষ যখন রাগ করে তখন চোখগুলো মনে হয়, আমরা অন্য সময় বলি না, দেখ দেখ তার চোখগুলো আগুনের গোলা হয়ে গেছে, লাল হয়ে টকটক লাল হয়ে গেছে, অথবা আগুনের মতো লাল হয়ে গেছে, তোর চোখগুলো এত লাল কেন, হ্যাঁ হ্যাঁ এত রাগ করিস কেন, এত রেগে আছিস কেন, তাই না বলেন? তার মানে রাগে মানুষের চোখ লাল হয়ে যায়, টকটকে লাল। জাস্ট এটা মনে রাখার টেকনিক। তাহলে টু সি রেড, লাল দেখা মানে হচ্ছে মারাত্মক পরিমাণে রেগে যাওয়া, মানে টু বিকাম ভেরি অ্যাংরি। অর্থাৎ মানুষ যখন প্রচন্ড পরিমাণ রেগে যায় তখন তার চোখ লাল হয়ে যায়, আর চোখে মুখে লাল দেখে এবং সবকিছু ভাঙা জুড়ে ফেলতে মন চায়, তাই না বলেন? এভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে ইনশাল্লাহ। তার মানে টু সি রেড মানে হচ্ছে টু বিকাম ভেরি অ্যাংরি, খুব রেগে যাওয়া, খুব কি হয়ে যাওয়া, রেগে যাওয়া, খুব কি হয়ে যাওয়া, রেগে যাওয়া। কষ্ট করে সবাই লিখে দিতে হবে, টু বিকাম ভেরি অ্যাংরি, টু বিকাম ভেরি অ্যাংরি, টু বিকাম ভেরি অ্যাংরি। এই যে আমাদের ট্রিনা লিখে দিয়েছেন, গজ আলামিন লিখে দিয়েছেন, যারা লিখতেছেন তাদের মনে থাকবে ইনশাল্লাহ। মানে কোনো কিছু মনে রাখার পূর্ব শর্ত হচ্ছে এটা বারবার লিখা। থ্যাংক ইউ সো মাচ। চোখ লাল হয়ে গেছে মানে রেগে আছে, গুড। অমিত শাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেকে লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ, গুড গুড গুড। এই তো আরফাত লিখে দিয়েছেন, লিজা লিখে দিয়েছেন, মৌচৌধুরী ভাই এখনো যারা শেয়ার করেনি আমি আবার অনুরোধ করছি, রাগ করবেন না আমার সাথে, বা রাগ করলে করেন কিন্তু শেয়ার করে দেন। কেন? কারণ তাহলে আপনার আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব, প্রিয়জন, পরিচিত জন, আপনার ফেসবুক প্রোফাইলের সাথে কানেক্টেড, তাদের কাছে ক্লাসটা চলে যাবে, তারা ক্লাসটা দেখে উপকৃত হবে। ইভেন আপনার যদি মনে হয় পরবর্তীতে ক্লাসটা দেখতে মন চায়, তখন আপনি ক্লাসটা দেখতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। অবশ্যই সবাই শেয়ার করে দিবে এবং অবশ্যই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবো, লাভ রিঅ্যাক্ট, লাইক যা মন চায় ইউজ করেন, কিন্তু
ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেন, লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, যা মন চায় দেন। আমরা ফেসবুকে কেউ পোস্ট করলে রিঅ্যাকশন ইউজ করি না প্রিয় ভাই বোন আমার, তো লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, যা মন চায় দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। হিমালয় ইজ ড্যাশ দ্য নর্থ অফ ইন্ডিয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এটা নিয়েও কিন্তু অনেক ভুল জায়গায়, অনেক জায়গায় কি বলে উল্টাপাল্টা ব্যাখ্যা রয়েছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি যদি বলি এটা কত পার্সেন্ট ভ্যারি, মানে আমার মনে হয় যে কি বলবো, মানে 100%-এর উপরে তো সাধারণত পার্সেন্ট হয় না, আবেগের বসে আমরা হয়তো বলি যে 1000%, 1,00,000%, কিন্তু বিশ্বাস করেন মানে মানে এটা 100% ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট। কিন্তু এইটারও কিন্তু উল্টাপাল্টা অনেক জায়গায় কি বলে আনসার দেওয়া আছে। কিন্তু আজকে আমরা সঠিকটা জেনে যাবো ইনশাল্লাহ, এবং আজকে খুব ভালো মতো শিখবো ইনশাল্লাহ, খুব ভালো মতো শিখবো ইনশাল্লাহ। দ্রুত আপনারা কিন্তু শেয়ার করছেন, এটা কিন্তু ঠিক না। আল্লাহ, 350 ভাই বোন ক্লাস দেখতেছে, শেয়ার হয়েছে, ছি ছি ছি, মাত্র 77টা, এটা কোনো কথা? এইটা কি ঠিক বলেন? আমরা এত কষ্ট করে আপনার জন্য ক্লাসগুলো, আপনি বিশ্বাস করেন কত লম্বা সময় ধরে কিন্তু এই জিনিসগুলো সাজানো হয়েছে আপনাদের জন্য, শুধু আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর সেই আপনারা যদি এমন করেন বলেন হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এইটা বলেন। আচ্ছা এখন দেখেন, এটাও কিন্তু আমাদের ভাই বোনরা অনেকেই অনেক রকমের আনসার করছেন। কেউ বলছেন ইন হবেন, কেউ হবে অন হবে, কেউ বলছে টু হবে। আরে ভাই, একটা প্রশ্নের উত্তর কি আর 3টা হয়? যে কোনো একটা হবে। তার মানে এই ব্যাপারেও কিন্তু আমরা, মানে এই প্রশ্নের ব্যাপারেও কিন্তু আমরা মানে কি বলে জ্ঞাত না। অনেকে অনেক রকমের আনসার করছেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটার একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। যদিও এই প্রশ্নটাতে অবশ্য মানে প্রশ্নকর্তা এই প্রশ্নটা ভুল করেছেন। এখানে হিমালয়ের সাথে সাধারণত ভার্বটা আর হয়, অথবা আপনি চাইলে দিতে পারেন দ্য হিমালয় স্ট্যান্ড, অথবা আপনি চাইলে দিতে পারেন হিমালয় লাই। ঠিক আছে, হিমালয় স্ট্যান্ড মানে হিমালয় অবস্থিত, লাই মানে অবস্থিত। অথবা আপনি যদি ভার্ব দিতে চান তাহলে হিমালয়ের সাথে ভার্বটা সাধারণত আর হয়। তো প্রশ্নকর্তা এখানে ভুল করেছেন, বাক্যে মানে এই ভাগ মানে হিমালয়ের সাথে ইজ দিয়েছেন। তো যাই হোক, হিমালয়ের সাথে এই 3টা ভার্ব একটু মনে রাখেন, হয় স্ট্যান্ড হবে, অথবা লাই হবে, অথবা আর হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো যাই হোক, তাহলে দ্য হিমালয় স্ট্যান্ড, অথবা লাই, অথবা আর ড্যাশ দ্য নর্থ অফ ইন্ডিয়া। তো বলা হচ্ছে যে হিমালয় যেই ইয়েটা পর্বতমালাটা, এটা ইন্ডিয়ার উপরেও পড়েছে, অথবা ভারতেও এটার কিছুটা অংশ পড়েছে। এখন এই যে এই জিনিসটা আপনি কিভাবে মিন করবেন, দেখেন আমি একটা ছোট্ট করে একটা জিনিস বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এই যে দেখেন, এইখানে 3টা বাক্য আছে, এই 3টা বাক্য দিয়ে বোঝা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। ধরেন এটা হচ্ছে ভাইয়া বর্ডার, এটা হচ্ছে ভাইয়া বর্ডার, এই পাশে হচ্ছে ভাইয়া, আমি যদি লিখি কথার কথা, ধরেন ভারত, মনোযোগ প্লিজ, হ্যাঁ, এই পাশে ভারত, আর এই পাশে হচ্ছে ভাইয়া শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, খুব মনোযোগ প্লিজ। দেখেন এটার এমন একটা ব্যাখ্যা পাবেন যেটা হয়তো এর আগে চিন্তাও করেন না ইনশাআল্লাহ। তো এই পাশটা হচ্ছে ধরেন আমাদের, এইটা হচ্ছে কথার কথা, ধরেন এটা হচ্ছে ভারত, এই দেশটা হচ্ছে ভাইয়া ভারত, আর এই পাশটা হচ্ছে ধরেন ভাইয়া শ্রীলঙ্কা, ধরেন কথার কথা, হ্যাঁ, এইটা হচ্ছে ধরেন শ্রীলঙ্কার সীমানা। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে, কোনো কিছু সীমানার ভিতরে বোঝাতে ইন হয়, কি হয় ভাইয়া? ইন হয়। যেমন ধরেন কথার কথা, এইখানে আরেকটা মজার ব্যাপার আছে, এইখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এইখানে আমি যদি বলি কথার কথা আমি রুমে আছি, তাহলে আমি কি বলি? আই এম ইন দা রুম, অথবা আই এম ইন দা কথার কথা আই মিন মাই অফিস, কথার কথা ভিতরে থাকলে বোঝাতে সাধারণত আমরা ইন ব্যবহার করি। তাহলে কোনো কিছু অথবা কোনো একটা অংশ কোনো একটা সীমানার ভিতরে আছে বোঝাতে সাধারণত ইন হয়, ইন হয়। এন্ড এখানে বোঝানো হচ্ছে যে কাশ্মীর ইজ ইন দা নর্থ অফ ইন্ডিয়া, অর্থাৎ কাশ্মীর নর্থে অবস্থিত। ধরলাম আমরা এটা নর্থ সাইড, কেমন? এটা ইন্ডিয়ার নর্থ সাইড, তো ইন্ডিয়ার নর্থ সাইডে অবস্থিত, কিন্তু ভিতরে অবস্থিত, ইন্ডিয়ার ভিতরে কাশ্মীর অবস্থিত। ওকে ফাইন। এখন বলা হচ্ছে ভাইয়া শ্রীলঙ্কা ইজ টু দা সাউথ অফ ইন্ডিয়া, অর্থাৎ এটা হচ্ছে সীমানার ভিতরে বোঝাতে ব্যবহৃত হয়, আর সীমানার বাইরে বোঝাতে ব্যবহৃত হয় টু। তাহলে এই পাশটাতে হবে ভাইয়া টু, তার মানে এক্স্যাক্টলি। ধরুন এটা তো আমি মানতে পারি না, এমনি আছি আর কি। তাহলে এটা হচ্ছে কাশ্মীর, খুব মনোযোগ প্লিজ, কাশ্মীর, এটা কাশ্মীর, আর এটা হচ্ছে ভাইয়া কি ভাইয়া? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। ওকে, এই যে শ্রীলঙ্কা, তাহলে কাশ্মীর অবস্থিত ইন্ডিয়ার ভিতরে, মনোযোগ প্লিজ, আর শ্রীলঙ্কা টু দা সাউথ অফ ইন্ডিয়া, অর্থাৎ এই যে ইন্ডিয়ার বাইরে অবস্থিত। তাহলে ভিতরে বোঝাইতে ইন হয়, বাইরে বোঝাইতে কি হয় ভাইয়া? এক্স্যাক্টলি টু হয়। এবং মজার ব্যাপার হচ্ছে হিমালয়টা কিন্তু ভাইয়া পড়ছে কি, এটা পড়ছে সীমানার উপরে পড়ছে, অর্থাৎ কিছু অংশ কাশ্মীরেও পড়েছে, কিছু অংশ শ্রীলঙ্কাতেও পড়েছে। তার মানে এই দুইটার মাঝখানে খেয়াল করে দেখেন, সীমানার উপরে পড়ছে, এই যে সীমানার উপরে, এই যে দেখেন। তাহলে আমরা বলতে পারি এই যে কাশ্মীর কথার কথা, এই যে হিমালয়টা হচ্ছে এখানে মাঝখানে, সীমানার উপরে পড়েছে, সীমানার উপরে। তাহলে কিছু অংশ পড়েছে ভারতের ওপর, কিছু অংশ পড়েছে শ্রীলঙ্কার ওপর। আর উপর বোঝাতে সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। আমি যদি বলি দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, এই কলমটা আমার হাতের উপরে, খুব মনোযোগ প্লিজ, দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, কলমটা আমার হাতের উপরে। তাহলে কোনো কিছু উপরে বোঝাতে সাধারণত অন হয়। সেখানে বোঝানো হচ্ছে এই যে হিমালয়টা প্রিয় ভাই বোন আমার, এই যে এটা হচ্ছে হিমালয়, এই হিমালয়টা পড়েছে ভারতের সীমানার উপর, অর্থাৎ কিছু অংশ ভারতের সীমানার উপর, কিছু অংশ শ্রীলঙ্কার উপর। এটাই বলা হচ্ছে দা হিমালয়াস
স্ট্যান্ড মানে হিমালয় অবস্থিত, অথবা লাই মানেও অবস্থিত, অথবা আর মানেও এখানে অবস্থিত বোঝানো হচ্ছে। অন মানে উপরে, দ্য নর্থ অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যে নর্থ সীমানা রয়েছে বা উত্তর দিকের যে সীমানাটা রয়েছে ওই বর্ডারের উপরে পড়েছে। তাহলে আমি আবার বুঝাই দিচ্ছি ইনশাআল্লাহ, রিপিট করছি মনোযোগ। ইন্ডিয়া মানে ভিতরে বুঝাইতে, কোন একটা সীমানার ভিতরে বুঝাইতে ইন হয়, কাশ্মীর ইন্ডিয়ার ভিতরে অবস্থিত। সীমানার বাইরে, বর্ডারের বাইরে বোঝাটা টু হয়, এই যে এটা হচ্ছে বর্ডার, এই বর্ডার বাইরে শ্রীলঙ্কা, বর্ডারের ভিতরে কাশ্মীর, বাইরে শ্রীলঙ্কা। আর সীমানার উপরে, সীমানার উপরে বা বর্ডারে এমন বুঝাইতে আপনার অন ব্যবহৃত হয়, অর্থাৎ কিছু অংশ ভারতের উপরে পড়েছে আর কিছু অংশ ভারতের বাইরে মানে শ্রীলঙ্কাতে পড়েছে। তো এটা যাদের ক্লিয়ার হয়েছে কষ্ট করে একটু কমেন্টে লিখতে হবে। হ্যাঁ, এখানে আপনারা লিখতে পারেন যে সীমানার, সীমানার ভিতরে, সীমানার ভিতরে, সীমানার ভিতরে ইকুয়াল টু ইন, সীমানার মধ্যে, সীমানা সরি সীমানার উপর, সীমানার উপরে, সীমানার উপরে অন, আর এটা হচ্ছে সীমানার বাইরে। সবাই একটু লিখে রাখেন, আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সীমানার উপরে, সীমানার উপরে, সীমানার সরি সীমানার উপরে না, এটা হচ্ছে সীমানার বাইরে, সীমানার বাইরে, সবাই সীমানার বাইরে। ওকে, তাহলে সীমানার বাইরে ব্যবহৃত হয়। একটু সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে। এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে। আমি জানি আমার মানচিত্রটা হয়তো সুন্দর হয়নি, জাস্ট আমি বোঝানোর জন্য আঁকছি আর কি আপনাদেরকে। এটা ক্লিয়ার কিনা একটু বলতে হবে প্লিজ। যাদের কলিজা ঢুকছে কষ্ট করে একটু কে লিখতে হয়, দুইবার কে লিখতে হবে যে ভাই আলহামদুলিল্লাহ, মানে শুধু বুঝি না, একদম কলিজা ঢুকে গেছে, কলিজায়। ঠিক আছে, দ্রুত কে কে লিখতে হবে। ইন মানে ভিতরে, গুড, সীমানার ভিতরে ইন, সীমানার উপরে মানে বর্ডারের উপরে যদি পড়ে কেমন, তখন অন হয়। আর টু মানে হচ্ছে সীমানার বাইরে, হ্যাঁ সীমানার বাইরে। তাহলে শ্রীলঙ্কা কিন্তু ইন্ডিয়ার মধ্যে না, ইন্ডিয়ার বাইরে। ক্লিয়ার? দ্রুত 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 কে 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 গুড, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা রাগ করবেন না, আপনারা বুঝলে বলবেন যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝলে বলবেন যে ভাই বুঝি না, আবার বুঝাই দেন। লাগলে 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? এই জিনিসগুলো প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে। কলেজে ঢুকে গেছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলেন আমরা সামনে যাই। ওকে, আমার শরীর ম্যাচ ম্যাচ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রচুর আসে, বিশেষ করে ওগুলো দেখা যায় আপনার 10 থেকে 20 নম্বর গ্রেডের যে পরীক্ষাগুলো আছে, 10 থেকে 20 নম্বর গ্রেডের পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি, এই ধরনের পরীক্ষাগুলোতে এগুলো প্রচুর আসে, প্রচুর আসে। আমার শরীর ম্যাচ ম্যাচ করছে, এটা মানে কি হবে দেখেন, মানে এর মানে হচ্ছে আমার শরীরটা আজকে ভাল লাগতেছে না আর কি। হ্যাঁ, আমার শরীরটা আজকে ভাল লাগতেছে না, আমার শরীরটা আজকে কি লাগতেছে না, ভাল লাগতেছে না। ওকে, কি হবে, দ্রুত দ্রুত। আই এম ফিলিং। আচ্ছা, এই ফিলিং ভার্বটা সাধারণত কন্টিনিউয়াস হয় না, কারণ ফিল ভার্বটা কন্টিনিউয়াস না করা ভালো। কেমন, এটা সাধারণত কন্টিনিউয়াস হয় না, এজন্য আমরা ফিলিং বলতে পারি না। ঠিক আছে, আই এম নট ফিলিং, আবার এখানে কন্টিনিউয়াস বানানো হয়েছে, তাহলে এটাও কাটা, এটাও কাটা, সাধারণত কন্টিনিউয়াস হয় না। ঠিক আছে, তবে হ্যাঁ আপনি কন্টিনিউয়াস বানাইতে পারবেন, একটা শর্ত আছে, সেটা হচ্ছে ভাইয়া এই যে ফিল ভার্বের সাথে দেখেন কোথায় যেন, এই যে ফিল ভার্বের সাথে আপনি আনওয়েল দিতে পারবেন, অথবা আপনি এরকম বলতে পারবেন যে আই এম নট ফিল ওয়েল, মানে এটা দিয়ে আসলে বোঝায় না। এখানে শরীর ম্যাচ করার মানে হচ্ছে ভাই আউট অফ শর্ট, একটা মানে ফ্রেজ ইডিয়ম আছে, আউট অফ শর্ট, আউট অফ আউট অফ শর্ট। এই যে আউট অফ শর্টস মানে হচ্ছে ভাইয়া মানে শরীর ম্যাচ করা, শরীর ভালো না লাগা, অর্থাৎ এটার একটা এক্সপ্রেশন রয়েছে। আর এই এক্সপ্রেশনটাই আপনাকে যদি পরীক্ষাতে ব্যবহার করতে হবে, চাইলেও আপনি অন্য কিছু ব্যবহার করতে আপাতত এই প্রশ্নের মধ্যে আপনি পারছেন না বা এই সুযোগটা থাকছে না। সো এই খেয়াল করে দেখেন, এই আনওয়েল অথবা ওয়েল অথবা গুড, এই তিনটার থেকে বেশি শক্তিশালী হচ্ছে ভাই এইটা। আপনি ফিলিং কে মানে হচ্ছে যদি আইএনজি বানান কোনো সমস্যা নেই, বানান, কিন্তু এইটাকে আপনি ইয়ে করতে পারবেন না, মানে আউট অফ শর্ট, এটা আপনাকে দিতে হবে। এই জন্য খেয়াল করে দেখেন, এখানে ফিলিং কে আনওয়েল মানে যদিও কোনো বানানো হয়েছে কিন্তু আউট অফ শর্ট আছে। আর বাকি বাক্যগুলোতে খেয়াল করে দেখেন, এই যে আউট অফ শর্ট নাই, আউট অফ শর্ট নাই, আউট অফ শর্ট নাই, অর্থাৎ অন্য ওয়ার্ড গুলো দিয়ে আপনি ম্যাচ করা এটা প্রকাশ করতে পারবেন না। এই ম্যাচ করার জন্য আলাদা একটা এক্সপ্রেশন রয়েছে। সো যেটার জন্য যেটা সেটাকে সেখানে কিন্তু সেটাই দিতে হবে। অন্য কিছু দিয়ে যদি আপনি করতে চান তাহলে এটা মন গড়া হয়ে যাবে। তো মন গড়া কোনো কিছু কিন্তু মানে দিলে পরীক্ষকরা মানে যারা প্রশ্ন বানায় তারা কিন্তু এটাকে আনসার হিসেবে নিবে না। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এটা মাথায় রাখবেন ভাই, আউট অফ শর্ট, ম্যাচ করা মানে কি ভাই, আউট অফ শর্ট, আউট অফ শর্ট, আউট অফ। একটু সবাই লিখে রাখি, লিখলে আজীবন মনে থাকবে। সবাই 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 লিখে রাখি, লিখলে মনে থাকবে। গুড গুড, আই এম ফিলিং আউট অফ শর্ট, একটু সবাই লিখে রাখতে হবে প্লিজ। লিখে রাখলে এটা আজীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার। গুড, এই তো আমার শরীর ম্যাচ করছে মানে আই এম ফিলিং আউট অফ। ওকে ফাইন। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ আমার বমি বমি লাগছে, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। দেখেন এইগুলো প্রচুর ইম্পর্টেন্ট। আমরা জানি বমি বমি লাগা, বমি মানে কি, বমিট, ওই যে দেওয়াই আছে বমিট, বমিট, এটা বলেন তো দেখি ভাই, কে পারেন দেখি। প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর আসে, আমরা প্রচুর ভুল করি, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। আজকের এই প্রশ্নগুলো অনেক বেশি যাচাই বাছাই করে নেওয়া হয়েছে, এগুলা এ পর্যন্ত পরীক্ষায় অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। দ্রুত 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 দেখি এটাকে পারে। আমার বমি বমি লাগছে, আই এম অ্যাবাউট টু বমিট, আই এম নাউজিয়া, আই ফিল আই উইল বমিট, আই ফিল বমিটিং, ইউ নো।
দ্রুত দ্রুত দেখি কে পারে। আই ফিল ভমিটিং, আই ফিল ভমিটিং, আই এম ফিলিং, আচ্ছা আই ফিল ভমিটিং, গুড। এই তো অনেকের হয়ে যাচ্ছে, দ্রুত দ্রুত দ্রুত। মহিউদ্দিন আনসার করেছেন, গুড। পিঙ্কি আনসার করেছেন, ফাতেমা আনসার করেছেন, শাপুরান আনসার করেছেন, খায়রুল আনসার করেছেন, গুড। ইমন আনসার করেছেন, সঞ্জিদ আনসার করেছেন, এবিএস সুহাগ আনসার করেছেন, আলহামদুলিল্লাহ। কে এইচ রুহুল। দুঃখজনক ভাবে এইটার প্রশ্নের উত্তর আমরা নিতে পারছি না। আমাদের বেশিরভাগ ভাই বোন কিন্তু ভুল আনসার করছেন, বেশিরভাগের মতামতটা চলে যাচ্ছে এইখানটাতে। অ্যারাউন্ড ধরেন 70% আনসার হচ্ছে ভাইয়া আই ফিল ভমিটিং, মানে আমার বমি বমি লাগছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এটা আনসার হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। তার মানে হ্যাঁ, এক দুইজন ভাই বোন অনেক বেশি স্মার্ট যারা পেরেছেন, যেমন নাজমিন পেরেছেন আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ পেরেছেন, ফারিয়া জান্নাত পেরেছেন আলহামদুলিল্লাহ। দুই একজন ভাই অনেক স্মার্ট আলহামদুলিল্লাহ। সো আপনাদের এটাই ঠিক আছে ভাইয়া, যারা বলেছেন এ নিঃসন্দেহে তাদেরটাই সঠিক। আপনাদেরকে অনেক কনগ্রাচুলেশন, আপনাদের মধ্যে অনেকে অনেক বেশি স্মার্ট মাশাআল্লাহ। তাহলে আই ফিল, এটা কি নৌসিয়া না নৌজিয়া, উত্তরটা হবে নৌজিয়া, নৌজিয়া। আই ফিল নৌজিয়া, আই ফিল কি হবে ভাইয়া? নৌজিয়া, আই ফিল নৌজিয়া, আই ফিল নৌজিয়া। দেখেন এই প্রশ্নগুলোর উত্তর অনেক জায়গা মানে হচ্ছে উল্টাপাল্টা দেওয়া আছে, মানে কি বলবো, মানে আনসার গুলা ঠিক নেই, এলোমেলো দেওয়া আছে। কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ, আমাদের এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখলেই আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ বেশিরভাগ স্টুডেন্ট, আপনারা একটু রাগ করবেন না, যেমন আমি আপনাদেরকে কমেন্টে কেন আনসার করতে বলি, যাতে আপনারা নিজেরাও বুঝতে পারেন যে এই প্রশ্নগুলোর উত্তর বেশিরভাগ স্টুডেন্ট ভুল জানে অথবা ভুল দেয়। সো যারা আজকে ক্লাস করছেন আল্লাহ চান ইনশাআল্লাহ তারা কিন্তু ভুল দিবেন না। সো অনেক জায়গায় এই জিনিসগুলো ভুল ব্যাখ্যা থাকলো, আলহামদুলিল্লাহ আমাদের মাস্টার জাহাঙ্গীর আলম স্যার কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, এবং ওনার পেজে গুলো দেখবেন যে এগুলো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস। স্যারের জন্য অনেক দোয়া, আল্লাহ স্যারকে নেখাত দান করে সুস্থ রাখেন। দ্য লাইসেন্স অফ ড্যাশ ড্রাইভার শুড বি ব্যান্ড। ব্যান্ড মানে হচ্ছে বন্ধ করে দেয়া, বন্ধ করা। শুড মানে উচিত, তার মানে বন্ধ করা উচিত। ড্রাইভার মানে ড্রাইভার, আচ্ছা ভালো কথা। দ্য লাইসেন্স মানে লাইসেন্স, মানে ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করা উচিত। এন্ড প্রশ্ন হচ্ছে ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করে দিলে দেশ চলবে? গাড়ি তো তাহলে কি বলে সবার, মানে কি বলে, যার যার গাড়ি শেষে চালাইতে হবে। তো ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করে দিলে চলবে না। এখানে একটা জিনিস আছে, যেই জিনিসের মানে বলে দিবে আপনাকে যে কেমন ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করতে হবে। সব ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করে দিলে তো ঝামেলা হয়ে যাবে, রাস্তায় কোনো গাড়ি চলতে পারবে না। তাহলে এই বাক্যের অর্থ হচ্ছে ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করে দিতে হবে, কিন্তু এখানে একটা জিনিস বলবে যেটাতে আমরা বুঝতে পারবো যে আসলে কোন ধরনের ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করতে হবে। সব ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করলে হবে না। এটা খুবই মজার, খুবই মজার। আজকের এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। প্লিজ দ্রুত আমি একটা ছোট্ট বুদ্ধি শিখাই দিই, তাহলে এটা পারবেন। দেখেন এখানে বলা হচ্ছে যে ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করতে হবে। হ্যাঁ, দ্য লাইসেন্স অফ ড্রাইভার মানে ড্রাইভারদের লাইসেন্স শুড বি ব্যান্ড। ব্যান্ড মানে বন্ধ করা, শুড বি মানে উচিত। তাহলে ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করা উচিত। আর প্রশ্ন হচ্ছে কোন ধরনের ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করা উচিত, সেটাই এখানে হবে। আর সেই জিনিসটা আসলে হবে এক্স্যাক্টলি, বলেন তো, এই যে নাউন, এই যে ড্রাইভার শব্দ হচ্ছে ভাই নাউন, আর নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার মনে আছে? দেখি জাস্ট বলেন তো কি হবে, বলেন। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা, আমি অনেকবার পড়িয়েছি আপনাদেরকে, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভের, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভ। তার মানে এখানে অ্যাডজেক্টিভ হবে, এইখানটাতে অ্যাডজেক্টিভ হবে। কেন? কারণ নাউন আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, তাহলে ড্রাইভারের একটা গুণ বর্ণনা করছে বা দোষ বর্ণনা করছে যে ওই ধরনের ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করে দিতে হবে। তাহলে ড্রাইভারদের লাইসেন্স যেহেতু বন্ধ করতে হবে, তাহলে এটা নিশ্চয়ই দোষ, এক্স্যাক্টলি এখানে বলা আছে। তাহলে ভাইয়া এখানে বুঝতে হবে, এখানে আসলে মজার ব্যাপার হচ্ছে ড্রিঙ্কিং বা ড্রাঙ্ক বা ড্রাঙ্কে এখানে এমন বোঝানো হচ্ছে যে মাতাল। এখানে এমন একটা ওয়ার্ড আছে যেটা অর্থ মাতাল, আর মাতাল ড্রাইভারদের লাইসেন্স বন্ধ করে দিতে হবে। কারণ তারা মাতাল অবস্থায় গাড়ি চালাইলে সে নিজেও মরবে এবং প্যাসেঞ্জারদেরকেও মারবে। এই জন্য ভাই মাতাল ড্রাইভারদের লাইসেন্সকে বন্ধ করে দেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে মাতাল কোনটা? ড্রিঙ্কিং মানে কি মাতাল? না, ড্রিঙ্কিং মানে পানি পান করছে বা এরকম কিছু মিন করে। আচ্ছা, ড্রাঙ্কেট বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই, তার মানে এটাই কাটা। এমন কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই, এটা কাটা। এন্ড প্রশ্ন হচ্ছে এইটা হবে না এটা হবে। একটা ছোট্ট একটা বুদ্ধি শিখাই দেই, মনে রেখেন আজকের পর থেকে। ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটাকে আমরা আদর করে বলি পাস্ট পার্টিসিপল, অথবা পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা আদর করে রাখি ভার্বের 3 নাম্বার ফর্ম, এইটা অ্যাডজেক্টিভ হইতে পারে। মনোযোগ প্লিজ, আবার বলছি, ভার্বের 3 নাম্বার ফর্ম যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, এটা সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আবার বলি, ভার্বের 3 নাম্বার ফর্ম অথবা যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, এটা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। প্রমাণ দেন স্যার। ওকে, দিলাম প্রমাণ, প্রমাণ চাইলে প্রমাণ দিলাম। দেখেন আমি প্রমাণ দেই। আমি যদি বলি কথার কথা এ পাবলিশড নিউজ, পাবলিশড নিউজ, খেয়াল করে দেখেন আমি প্রমাণ দিই। যারা প্রমাণ চাচ্ছেন যে স্যার ভার্বের 3 নাম্বার ফর্ম আবার অ্যাডজেক্টিভ কেমনে হয়, খেয়াল করে দেখেন। অথবা আমি যদি বলি প্রিন্টেড বুক, প্রিন্টেড বুক, এই প্রিন্টেড বুক, খেয়াল করে দেখেন। আজকে খুব ভালো একটা জিনিস জানবেন ইনশাআল্লাহ। অথবা আমি যদি বলি কথা ব্রোকেন হার্ট,
এ ব্রোকেন হার্ট, এ ব্রোকেন হার্ট, এ ব্রোকেন হার্ট। ওকে, এখন মনোযোগের সাথে খেয়াল করে দেখেন। আমরা একটা ব্যাপার আপনাদেরকে বলছিলাম যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত নাউন হয়। যেমন ধরেন এ বয়, তাহলে বয় শব্দটা নাউন। তার মানে আর্টিকেলের পরে সাধারণত একটা ওয়ার্ড থাকলে সেটা সারা জীবন নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়। আর যদি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে সাধারণত প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। যেমন এ গুড বয়। তার মানে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এই দেখেন আর্টিকেল পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয় সাধারণত। অসাধারণ উল্টা মানে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু সাধারণত এমন হয়। বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এটা নতুন কথা না পুরান কথা? যাদের মনে হয় পুরান কথা কমেন্টে একটু পি লিখেন। আমি এই জীবনে আপনাদেরকে এটা অনেকবার পড়াইছি, একবার দুইবার না, অনেকবার পড়াইছি। তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে সাধারণত প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? নাউন হয়। তার মানে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। একটু সবাই বলেন, ভাইয়ের সাথে সাথে একটু বলেন প্লিজ। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আবার বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আমি জানি আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে স্যার এটা এতবার কেন বলছে, কিন্তু আমি জানি এটা আমি কেন এতবার বলছি। এটা এত গুরুত্বপূর্ণ, জাস্ট এই ছোট্ট একটা জিনিস দিয়ে আপনি আপনার জীবনে অনেক প্রশ্নের সমাধান করতে পারবেন। আপনি জিরান সমস্যার সমাধান করতে পারবেন, পার্টিসিপল সমস্যার সমাধান করতে পারবেন, অ্যাডজেক্টিভ বের করতে পারবেন, অনেক কিছু পারবেন শুধু এই ছোট্ট একটা টিপস দিয়ে। এই জন্য আমি বারবার বলছি, আমি রাগ করবেন না, আবার বলি, হ্যাঁ একটু সবাই ভাইয়ের সাথে সাথে বলেন, বলেন না প্লিজ। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এবার চান্দু খেয়াল করে দেখো মিলে কিনা। এরপর থেকে আজকের পর থেকে কিন্তু আমি এমন কোন সিকোয়েন্স পাইলে শুধু আর্টিকেলের নিচে টাচ করব, বাকি দুইটা কিন্তু আপনারা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি শুধু বলবো আর্টিকেল, বাকি দুইটা আপনারা বলবেন অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে ইনশাআল্লাহ? দেখেন তো মিলে নাকি? আর্টিকেল বলেন, এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আবার দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এই তিনটা সিস্টেমে কি ধরা পড়ছে ভাই? অ্যাডজেক্টিভ। আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই নাই, আমাদের রাডারে ধরা পড়ে গেছে যে অ্যাডজেক্টিভ। একটু আবার মনোযোগ প্লিজ। আমরা তো এদেরকে অ্যাডজেক্টিভ বলতে চাই নাই, কারণ এরা হচ্ছে ডট ডট ডট। কিন্তু রাডারে, আমাদের রাডারে বা আমাদের সিস্টেমে ধরা পড়ে গেছে যে এরা অ্যাডজেক্টিভ। কেন? ওই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এটা কি হয়ে গেল ভাই? অ্যাডজেক্টিভ। কিন্তু যদিও প্রথমে আমি অ্যাডজেক্টিভ বলছি, পরক্ষণে আমি বললাম এমন কোন অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ এরা হচ্ছে মূলত ভাই ভার্বের 3 নাম্বার ফর্ম। এই ভার্বের 3 নাম্বার ফর্ম কাজ করতেছে পাস্ট পার্টিসিপল হিসেবে। আমি আবার বলছি, এরা মানে সাধারণত অ্যাডজেক্টিভের সাথে কিন্তু ইডি থাকে না। এই দেখেন ইডি আছে বা ইএন আছে। সাধারণত অ্যাডজেক্টিভের সাথে ইডি থাকে না। আমরা কি বলতে পারি? গুডেড, শি ইজ এ গুডেড গার্ল, ব্যাডেড, স্মার্টেড, বিউটিফুলেড, সুইটেড, এমন কি বলা যায়? বলেন না, এমন আমরা আসলে বলি না। তার মানে এরা অ্যাডজেক্টিভ, আমিও মানি, আমি মানছি ব্যাপারটা এমন না, কিন্তু এরা রিয়েল অ্যাডজেক্টিভ না। মনোযোগ প্লিজ, রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না। ব্যাপারটা আবার বুঝতে ট্রাই করেন। প্রথমত আমরা বললাম অ্যাডজেক্টিভ, পরে আবার বললাম এমন কোন অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের সাথে সাধারণত ইডি থাকে না। সাধারণত জন্মগতভাবে বা বাই ডিফল্ট যারা অ্যাডজেক্টিভ তাদের সাথে ইডি থাকে না। গুডেড, ব্যাডেড, স্মার্টেড, বিউটিফুলেড, এমন কি আসলে আমরা বলা যায় না। তার মানে এরা অ্যাডজেক্টিভ, এরা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। এরা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। এরা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। তার মানে এরা মূলত ছিল ভার্বের 3 নাম্বার ফর্ম। আর ভার্বের 3 নাম্বার ফর্ম যখন, প্রিয় ভাই বোন আমার, কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে, কি হিসেবে বলেন তো? ভার্বের 3 নাম্বার ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল। তার মানে এরা মূলত অ্যাডজেক্টিভ প্লাস পার্টিসিপল। এরা মূলত পার্টিসিপল কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। তার মানে ভার্বের 3 নাম্বার ফর্ম যখন কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে তখন তার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল। সারা জীবন আমরা পড়ছি পাস্ট পার্টিসিপল মানে ভার্বের একটা রূপ, কিন্তু আজকে আমরা জানলাম যে পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম কি হিসেবে কাজ করতে পারে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, এবং তখন তার আরেকটা নাম তৈরি হয় পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে ফ্যাক্ট হচ্ছে এটা তো আগেই ভাত, এটা তো আগেই কাটা। কারণ এমন কোন ওয়ার্ড এই পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই, এই ওয়ার্ডটা ভুল আছে। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে এই ড্রাঙ্ক, এটা হচ্ছে ভাইয়া V2 আর এইটা হচ্ছে ভাইয়া V3। আর আমরা আগে বলছি ভার্বের 3 নাম্বার ফর্ম কি হিসেবে কাজ করতে পারে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, এবং তখন তার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল। তার মানে आंसर হবে সি। এটা হবে না, এটা ভার্বের 2 নাম্বার ফর্ম V2। বলেন ভাই ক্লিয়ার কিনা? আজকে যারা জীবনে এই ব্যাখ্যাগুলো প্রথম জানলাম তারা কমেন্টে একটু ফাস্ট লিখি যে ভাই আলহামদুলিল্লাহ প্রথম জানছি। আমাদের এই ক্লাসে অনেক ভাই বোন আছেন যারা অনেক বেশি স্মার্ট, আলহামদুলিল্লাহ, তারা আগে থেকেই জানতেন। কিন্তু আমাদের অনেক ভাই বোন আছেন হয়তো যারা প্রথমবার জানেন। একটু ভাইকে কমেন্টে জানান, তাহলে আমার ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ আমার এই ক্লাসগুলো দ্বারা আপনার উপকৃত হচ্ছেন। এমন কেউ কি আছেন যে ভাই প্রথম জানলাম, যে ভাই জীবনে এই ব্যাখ্যাগুলো প্রথম জানলাম, আগে জানতাম না? তাহলে কমেন্টে ফাস্ট লিখি, দ্রুত দ্রুত। এই তো গুড, অনেক ভাই বোন আছে আলহামদুলিল্লাহ। তাহলে ভাই খেয়াল করে দেখেন, আমরা সারা জীবন মনে করছি ভার্বের 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল, কিন্তু আজকে আমরা জানলাম ভার্বের 3 নাম্বার মানে অ্যাডজেক্টিভ। ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল মানে কি ভাই? অ্যাডজেক্টিভ। তাহলে ভাই এটা মাথায় রাখবেন। এই যে ড্রাঙ্কেন মানে ড্রাঙ্ক ড্রাইভার্স। হ্যাঁ, যদি পরীক্ষায় এমন থাকতো ড্রাঙ্কেন, এটাও হতে পারতো, এটাও ভার্বের 3 নাম্বার
অর্থাৎ ড্রাঙ্কের বা ড্রিঙ্কের ভিতর হিসেবে এটাও হয়, কেমন, এটাও হয় এবং এটাও হয়, মানে ড্রাঙ্কেন ইএন থাকলে, কিন্তু ওই যে ইডি যেটা আছে এই এরকম কোনো ওয়ার্ড নেই, হ্যাঁ এরকম কোনো ওয়ার্ড নেই, হ্যাঁ এরকম কোনো ওয়ার্ড নেই, এটা থাকলেও হইতে পারতো। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। বলেন আমরা কি নতুন কিছু জানতেছি? কি দেখছেন আজকের ক্লাসে? সামনে আরো কিছু আছে ইনশাআল্লাহ। তার আগে আমি আবার অনুরোধ করছি, আমার সাথে রাগ করিয়েন না, অথবা রাগ করলে করেন তবু শেয়ার করেন। কেন শেয়ার করলে পরবর্তীতে মন চাইলে ক্লাসটা আবার দেখতে পারবেন, কিন্তু কোনো কারণে শেয়ার না করলে পরে মন চাইলে আর কোনোদিন দেখতে পারবেন না, ক্লাসটা হারাই যাবে। এই জন্য সবাই শেয়ার করে রাখবেন ইনশাআল্লাহ। রাগ করেন না প্লিজ, হ্যাপি হয় না আমার। ড্যাশ এগস ওয়ার সার্ভ টু দ্য প্লেয়ার, খেলোয়াড়দেরকে ড্যাশ ডিম দেওয়া হয়েছিল, মানে এই বাক্যে বলা হচ্ছে খেলোয়াড়দেরকে সিদ্ধ ডিম দেওয়া হয়েছিল, এরকম কিছু বোঝাচ্ছে আর কি। অর্থাৎ খেলোয়াড়দেরকে খেলোয়াড়দেরকে সিদ্ধ ডিম দেওয়া হয়েছিল, সিদ্ধ ডিম দেওয়া হয়েছিল, সিদ্ধ ডিম, দূর বেটা, সিদ্ধ ডিম দেওয়া হয়েছিল। যেমন আমরা আমাদের প্রতিষ্ঠানে যেটা করি, আমাদের প্রতিষ্ঠানের কি বলে কর্মীদেরকে এনার্জেটিক বানানোর জন্য আমরাও কিন্তু সিদ্ধ ডিম দেই, হ্যাঁ প্রতিদিন নাস্তা হিসেবে। তাহলে খেলোয়াড়দেরকে সিদ্ধ ডিম দেওয়া হয়েছিল, এই বাক্যের অর্থ। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ঠিক সেম আগের মতো এই প্রশ্নটা, সেম আগের মতোই কেমনে? এইখানে দেখেন প্রিয় ভাই বোন আমার, এক্স আছে, আর এক্স শব্দ হচ্ছে ভাই নাউন। আমরা সবাই জানি ডিম মানে নাউন, ডিম, বই, খাতা, গরু, ছাগল, পাখি, ভেড়া, পক্ষী, যত কিছু আছে সব কিছুর নাম নাউন। তাহলে এই ডিম হচ্ছে ভাই নাউন, আর নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভ। আবার বলছি মনোযোগ, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের। আবার বলছি, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে অ্যাডজেক্টিভের। তার মানে এখানে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হবে, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হবে। কেন? এখানে নাউন আছে, আর নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, মানে নাউনকে মডিফাই করার জন্য সাধারণত অ্যাডজেক্টিভ হয়। সাধারণ না, এছাড়া আর কেউ পারে না নাউনকে মডিফাই করতে। সো বয়েল শব্দটা তো, বয়েল মানে সিদ্ধ করা, এটা তো ভার্ব। আচ্ছা টু বয়েল, এটা হচ্ছে ভাই ইনফিনিটিভ, তার মানে এটাও ভার্ব। বয়েলিং এটা জিরান্ড অথবা পার্টিসিপল, তার মানে এটাও হচ্ছে না। আমাদের লাগবে পিওর একটা অ্যাডজেক্টিভ, আর এইটা হচ্ছে ভাই ভি3, এটা হচ্ছে ভাই ভি3, আর আমরা জানি ভি3 অ্যাডজেক্টিভ হইতে পারে, তার মানে আপনার এ। তার মানে বয়েলড এগস মানে সিদ্ধ ডিম, ওয়ার সার্ভ টু দ্য প্লেয়ার, অর্থাৎ খেলোয়াড়দেরকে সিদ্ধ ডিম দেওয়া হয়েছিল। ক্লিয়ার? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা প্রিয় ভাই বোন আমার? পারবো ইনশাল্লাহ প্রিয় মানিকেরা? পারবো ইনশাল্লাহ? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা পারবো ইনশাল্লাহ? গুড, পারবো ইনশাল্লাহ, গুড। ওকে ভাই, তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, নেইদার অফ দ্যাম স, অর্থাৎ এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন তো আপনারা পারেন নাকি? তাদের মানে বলা হচ্ছে, আমি এখানে লিখে তাহলে সুবিধা হবে আপনাদের, তাদের কেউ একে অপরকে দেখেনি। এই বাক্যের অর্থ তাদের কেউ একে অপরকে দেখেনি, একে অপরকে মানে দেখেনি, তাদের কেউ একে অপরকে দেখেনি, হ্যাঁ তাদের কেউ একে অপরকে দেখেনি। দেখেন তো পারেন নাকি? আমরা অনেক সময় বলি না তাদের কেউ একে অপরকে বিশ্বাস করে না, তাদের কেউ মানে দুইজনের কেউ আর কি, হ্যাঁ দুইজনের কেউ একে অপরকে বিশ্বাস করে না। আমরা সব বলি না দুইজনের কেউ একে অপরকে বিশ্বাস করে না। দেখেন তো এটা পারেন নাকি? দুইজনের কেউ একে অপরকে বিশ্বাস করে না, একে অপরকে বিশ্বাস করে না। আমরা বলি না অনেক সময় তারা দুইজনের কেউ একে অপরকে বিশ্বাস করে না, তারা দুইজনের কেউ অপরকে ভালোবাসে না, তারা দুইজনের কেউ একে অপরকে দেখতে পারে না। আমরা বলি না অনেক সময়, বলেন? হ্যাঁ এগুলো কিন্তু অবাস্তব না, বাস্তব থেকে নেওয়া হয়েছে। এই তো গুড, ইচ আদার, একে অপরকে মানে ইচ আদার, গুড, ইচ আদার। আমাদের অনেক ভাই বোন আনসার করতেছেন ইচ আদার, ওয়ান অ্যানাদার, আরেকজন বলতেছেন ওয়ান অ্যানাদার, হ্যাঁ ওয়ান অ্যানাদার। দেখেন জানার আছে অনেক কিছু, এই জন্যই ভাই এত রিকোয়েস্ট করি এবং চিলাচিলি করি যে ভাই ক্লাসগুলো করেন। জানার আছে অনেক কিছু, রাগ করবেন না। মানে আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ সেটা আমি জানি, আর যারা ক্লাস করতেছেন তারা জানেন, আলহামদুলিল্লাহ, তাই না বলেন? তো দেখেন এত গুরুত্বপূর্ণ ক্লাস সত্ত্বেও কিন্তু স্টুডেন্ট কিন্তু কমে গেছে। হ্যাঁ এটা হইতে পারে যে আমার পড়ানো হয়তো খারাপ এই জন্য চলে গেছে, আর আরেকটা ব্যাপার হইতে পারে যে আপনারা হয়তো ক্লাসের গুরুত্বটা বুঝতেছেন না। যাই হোক, যারা বুঝতেছেন ধন্যবাদ। তো যদিও জন্মের পর থেকে আমরা পড়েছি একে অপরকে এমন বুঝাইতে ইচ আদার অথবা ওয়ান আনাদার ব্যবহৃত হয়। দুইজন হইলে ইচ আদার, দুইজন হইলে ইচ আদার, আর দুইজনের বেশি হইলে ওয়ান আনাদার, দুইজনের বেশি হইলে ওয়ান আনাদার। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এখানে একটা বিষয় বোঝা উচিত, সেটা হচ্ছে ভাই খেয়াল করে দেখেন, নেইদার মানে কয়জন? আমরা বলছিলাম দুইজন হইলে ইচ আদার হয়, মনোযোগ প্লিজ, আর দুইজনের বেশি, এই যে দেখেন দুইজনের বেশি হইলে ওয়ান আনাদার হয়। যেমন ধরেন আমি যদি বলি টু ব্রাদার্স লাভ ইচ আদার, দুইজন ভাই একে অপরকে ভালোবাসে, টু ব্রাদার্স লাভ
ইচ আদার। দুইজন ভাই একে অপরকে ভালোবাসে। কিন্তু আমি যখন বলবো থ্রি ব্রাদার্স লাভ ওয়ান অ্যানাদার, তাহলে দুইজন হলে ইচ আদার, দুইজনের বেশি হলে ওয়ান অ্যানাদার। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে নেইদার মানে প্রিয় ভাই বোন আমার একজনও না, একজন ও না। ভাই মনোযোগ প্লিজ, আমরা বলছি দুইজন হইলে ইচ আদার হবে, আর দুইজনের বেশি হলে ওয়ান অ্যানাদার হবে। আর নাইদার মানে একজনও না, মানে একজন ও না, একজনও না। আমি যদি বলি নাইদার অফ দা পেন ইজ গুড, মানে কলম দুইটির একটিও ভালো না। নাইদার অফ দা ক্যান্ডিডেটস ইজ পারফেক্ট, প্রার্থী দুইটা আসছিল, ক্যান্ডিডেট দুইজন আসছিল, কিন্তু একজনও কোয়ালিফাইড না, একজনও যোগ্য না। মনোযোগ প্লিজ, ভাইয়ের কথা বুঝতেছেন? মানে নেইদার অফ দা ফোন ইজ কথা কথা অ্যাক্টিভ, মোবাইল দুইটা আছে কিন্তু একটাও চালু না, মানে দুইটাতে চার্জ নাই, এরকম কিছু একটা মিন করে। যাই হোক, তাহলে নাইদার মানে দুজনের একজনও না, আর আইদার মানে দুজনের একজন। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যের মূলত অর্থটা হচ্ছে তাদের একজন অন্যজনকে দেখে নাই, এরকম কিছু মিন করে। একজন অন্যজনকে দেখে নাই, মনোযোগ প্লিজ। এই বাক্যের মূল অর্থ হচ্ছে তাদের একজন অন্যজনকে দেখে নাই, তাদের একজনও 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 অন্যজনকে দেখে নাই, অন্যজনকে দেখে নি, অন্যজনকে মানে কি? দা আদার মানে অন্যজন। তার মানে আপনার মানে দুঃখজনক হইলো এটাই সত্য, আপনি সারা জীবন যেটা জেনেছেন যে ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার, এই দুইটাই ভুল, এবং এই দুটো সবার আগে ভুল। ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার এই বাক্যে রিডান্ডেন্ট অথবা অপ্রয়োজনীয় অথবা অতিরিক্ত অথবা শব্দ বাহুল্যতা দোষে দুষ্টু, সেই জন্য এটা হবে না। সো অফকোর্স আনসার হবে দা আদার। একটু মনে রাখতে হবে কষ্ট করে, এবং মনে রাখার জন্য যেটা করতে হবে কষ্ট করে একটু লিখতে হবে। আমি আগেই বলেছি আজকের এই ক্লাসটা হচ্ছে প্রচলিত ভুল নিয়ে সাজানো, যেসব ভুলগুলো আমরা জানতাম অথবা জানি, যেসব ভুলগুলো আজকেও যদি পরীক্ষা হতো ওই পরীক্ষায় আমরা আনসার করে আসতাম, কিন্তু আল্লাহর রহমতে যদি কালকে পরীক্ষা হয় আমরা ভুল করবো না। বলেন আমরা কি ভুল করবো প্রিয় ভাই বোন আমার? আগামীকালকে যদি কোনো পরীক্ষা থাকে আমরা কি ভুল করবো? প্লিজ প্রিয় ভাই বোন একটু জানাতে হবে প্লিজ। এবং এই প্রশ্নটা যারা প্রথমবার জানলাম কষ্ট করে একটু ফার্স্ট লিখতে হবে, অথবা 1K লিখেন, 1K যে ভাইয়া এটা প্রথমবার জানলাম, আগে উল্টা পাল্টা জানতাম, ভুল জানতাম। আগে মনে হয়তো ইচ আদার, কারণ একে অপরকে মনে হতো ইচ আদার, কিন্তু না, এখানে মূল ব্যাপারটা হচ্ছে তাদের দুইজনের কেউ অথবা একজনও অন্যজনকে দেখে নাই, একজনও অন্যজনকে দেখে নাই। তাহলে অন্যজন মানে দা আদার, আদার মানে অন্য, দা আদার মানে অন্যজনকে, এরকম কিছু মিন করে। ক্লিয়ার? এই তো গুড। অনেক ভাই বোন আছে যারা আজকে এটা প্রথম জানলেন, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ। নেদার অফ দ্যাম ট্রাস্ট ইচ আদার, এইটা পরীক্ষা ছিল। আমরা কি বলি? এই বাক্যের অর্থ কি? তারা কেউ একে অপরকে বিশ্বাস করে না, অথবা এটাকে যদি আমরা এই বাক্যের আরেকটা বাংলা বলি সেটা হচ্ছে তাদের একজন অন্যজনকে বিশ্বাস করে না, একজন অন্যজনকে বিশ্বাস করে না। তারা বলে নাই ইচ আদার মানে তো একে অপরকে, এখানে নাইদার মানে একজনও না, একে অপরকে হওয়ার জন্য দুইজন লাগে। আমরা দুইজন একে অপরকে ভালোবাসি, ওই মনোযোগ, আমরা দুইজন একে অপরকে সাপোর্ট করি, দুইজন একে অপরকে ভালোবাসি, দুইজন একে অপরকে বিশ্বাস করি, দুইজন লাগে। আর এখানে বলা হচ্ছে একজনও না, নেদার মানে একজনও না। তার মানে তাদের একজন অন্যজনকে বিশ্বাস করে না, তাদের একজন অন্যজনকে বিশ্বাস করে না, একজন অন্যজনকে বিশ্বাস করে না। অন্যজনকে মানে ইচ আদার নয়, অন্যজনকে মানে হচ্ছে দা আদার। তাহলে নেদার অফ দেম ট্রাস্ট দা আদার, তাদের একজন অন্যজনকে বিশ্বাস করে না। একজন, নেদার মানে এখানে বুঝছেন তো, তাদের একজন অন্যজনকে বিশ্বাস করে না, এমন কিছু মিন করে। ক্লিয়ার? এই তো সবাই পারছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই পারতেছেন, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, আরো গুরুত্বপূর্ণ, দেখেন এটা পারেন নাকি? নেদার সাইড ট্রাস্ট দা আদার। বুঝছেন, দুই পক্ষের কেউ একে অপরকে বিশ্বাস করে না, দুই পক্ষের কেউ একে অপরকে বিশ্বাস করে না। নেদার সাইড ট্রাস্ট ইচ আদার বলা যাবে না, নেদার সাইড ট্রাস্ট দা আদার। ভাই ক্লিয়ার কিনা একটু বলতে হবে। ক্লিয়ার হলে কমেন্টে কে লিখেন, কে 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 ক্লিয়ার হলে কে লিখি সবাই কমেন্টে দ্রুত। গুড, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের ক্লাস নিতে এত ভালো লাগে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, আরো গুরুত্বপূর্ণ। রাইট ফলোইং দ্য ইনসিডেন্ট। সিতুল ইসলাম বিশেষের প্রশ্ন, একেবারে লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ একটা প্রশ্ন, একদম টাটকা প্রশ্ন। দেখেন তো পারেন নাকি? এটা পারার কথা, এটা মনে হয় আগে একবার পড়েছিলাম। দ্রুত, সামনে যে প্রশ্নগুলো রাখছি সেগুলো আরো গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। যারা আজকের ক্লাস করবেন তারা মানে কি বলবো, লাকি।
এই বছরের সবচেয়ে লাকি, এই বছরের সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষগুলো যারা আজকের এই ক্লাসটা শেষ পর্যন্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাস থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ক্লাস থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আজকের ক্লাস যারা করতেছেন তারা অনেক সৌভাগ্যবান, অনেক প্রশ্ন হুবহু কমন পাবেন। দেখেন এখানে একটা ব্যাপার আছে, আমরা একটা ব্যাপার বলছি, সেটা হচ্ছে প্রিপোজিশন। সবাই একটু লিখতে পারেন, তাহলে সারা জীবনের সম্পদ হবে। প্রিপোজিশন, প্রিপোজিশন হওয়ার জন্য, প্রিপোজিশন হওয়ার জন্য, হওয়ার জন্য শর্ত হচ্ছে, শর্ত হচ্ছে এরপর, এরপর মানে বুঝছেন তো, এরপর মানে প্রিপোজিশনের পর। প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপর মানে প্রিপোজিশনের পরে চারটা সঙ্গী থাকতে হবে, চারটা সঙ্গী থাকতে হবে, সঙ্গী থাকতে হবে, থাকতে হবে না, থাকতে হবে ব্যাপারটা এমন না, থাকতেই হবে, থাকতে হবে না, থাকতেই হবে। অর্থাৎ কোন একটা প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে তারপর অবশ্যই চারটা সঙ্গী থাকতে হবে। চারটা এট এ টাইম একসাথে থাকবে না, মানে চারটার যে কোনো একটা থাকবে আর কি। যেমন সেটা সেই সঙ্গীগুলো কি, হয় নাউন থাকবে, অথবা নাউন ফ্রেজ থাকবে, অথবা নাউন ক্লজ থাকবে, অথবা 4 নম্বর প্রোনাউন থাকবে, প্রোনাউন থাকবে। অর্থাৎ এই চারটার যে কোনো সঙ্গে থাকতে হবে, হয় নাউন থাকতে হবে, না হয় নাউন ফ্রেজ থাকতে হবে, অথবা নাউন ক্লজ থাকবে, অথবা প্রোনাউন থাকবে। এই চারটার যে কোনো একটা সঙ্গে থাকতেই হবে, তাইলে সেটা প্রিপোজিশন হবে, অন্যথায় সেটা প্রিপোজিশন হবে না। আবার মনোযোগ প্লিজ, ধরেন আমরা ইন, অন, আফটার, অথবা যদি আমি বলি বিফোর, অথবা আমি যদি বলি অ্যাবভ, মনোযোগ প্লিজ, এই ওয়ার্ডস গুলা জন্মগত হবে কি, জন্মগত হবে বলতে আমি আসলে একটু একটু মনের মাধ্যমে মিশিয়ে পড়াইতে, এই জন্য আমার স্ল্যাং গুলা বা কথাগুলো একটু এরকম। জন্মগত হবে এই ওয়ার্ড গুলো হচ্ছে প্রিপোজিশন, মানে বাই ডিফল্ট, প্রত্যেকের তো একটা ডিফল্ট পরিচয় থাকে। সো বাই ডিফল্ট এগুলো হচ্ছে প্রিপোজিশন। এগুলো কি প্রিপোজিশন। প্লিজ একটু বোঝার ট্রাই করেন। আমার টার্গেট সবসময় এমন থাকে যে একটা পরে, আচ্ছা আপনারা একটু বলেন, আপনারা যারা লিখতেছেন, যেমন জান্নাত তারা লিখছেন, বিশ্বাস করেন আমাদের এই বোন আল্লাহ পাক চাহেন তো জীবনে অনেক বড় হতে পারবেন, অনেক ভালো কিছু করতে পারবেন, কারণ এটা হচ্ছে ভদ্র মানুষের গুণ, কথা শোনা। যেমন আমি বলছি আপনাদেরকে লিখতে, দেখেন বেশিরভাগ ভাই বোন কিন্তু লিখতেছে, এটা লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। প্লিজ এই কথাগুলো একটু লিখে রাখেন। প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে, এরপর অবশ্যই চারটার সঙ্গে থাকতে হবে, না 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 থাকতেই হবে, ই প্রত্যয় যুক্ত করছে, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন, অর্থাৎ চারটা যে কোনো একটা থাকলে হবে, হয় নাউন থাকতে হবে, অথবা নাউন ফ্রেজ, অথবা নাউন ক্লজ, অথবা প্রোনাউন, যে কোনো একটা থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই ওয়ার্ডস গুলো জন্মগত হবে বা বাই ডিফল্ট হচ্ছে প্রিপোজিশন, এবং এই ওয়ার্ড গুলো তখন প্রিপোজিশন হবে যখন এরপরে সঙ্গী থাকবে, অর্থাৎ এগুলোর পরে হয় নাউন থাকতে হবে, না হয় নাউন ফ্রেজ, না হয় নাউন ক্লজ, অথবা প্রোনাউন। অর্থাৎ এই চারটার একটা যে কোনো একটা যদি না থাকে, অর্থাৎ সঙ্গী যদি না থাকে, মনোযোগ প্লিজ, এক নাম্বার হচ্ছে ভাইয়া দেখেন, সঙ্গী না থাকলে, সঙ্গী না থাকলে, সঙ্গী না থাকলে প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে ভাইয়া যদি ফুল স্টপ থাকে, মনোযোগ প্লিজ, প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, ফুল স্টপ থাকে অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, হয়ে যাবে। এবং আমরা সবাই জানি যে কোথায়, কখন, কেন, কিভাবে, কোথায়, কখন, লিখে রাখেন, সারা জীবন সম্পদ হবে, কেন, কিভাবে, কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে যদি প্রশ্ন করে এর উত্তর পেলে, কোথায়, কখন, কেন, কিভাবে প্রশ্ন দিয়ে প্রশ্ন করলে এর উত্তর পেলে, উত্তর পেলে, উত্তর পেলে সেটি অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, সারা জীবনের সম্পদ হবে, লিখে রাখেন। তাহলে আমি আবার বলছি, প্রিপোজিশন হওয়ার জন্য, প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে এরপর অবশ্যই চারটা সঙ্গে থাকতে হবে, না না থাকতেই হবে, হয় নাউন, না হয় নাউন ফ্রেজ, না হয় নাউন ক্লজ, অথবা প্রোনাউন। সবাই একটু লিখে রাখেন প্লিজ। প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে, মানে ধরেন নাউন নাই, নাউন ফ্রেজ নাই, নাউন ক্লজ নাই, প্রোনাউন নাই, তখন এই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যাবে। প্রিপোজিশন পরে যদি ফুল স্টপ থাকে তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে, কোথায়, কখন, কেন, কিভাবে যদি প্রশ্ন উত্তর পেলে অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে ফাইন, এখন দেখেন প্রমাণ। আমি বললাম বিয়া দা হেভেন্স, দ্য হেভেন্স আর অ্যাবভ, দ্য হেভেন্স আর অ্যাবভ। এই অ্যাবভটা কি বলো, বলেন সবাই দ্রুত, এই অ্যাবভটা কি? প্রচুর ইম্পর্টেন্ট, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। যারা আজকের ক্লাসটা করতেছেন, আমি কিন্তু শুরুতেই বলছিলাম, আজকের ক্লাসটা যারা করতেছেন, কোনো কারণে আল্লাহ পাক যাদের কাছে ক্লাসটা করার তৌফিক দিচ্ছেন, তারা আজকে মানে এই 2024 সালের সবচেয়ে ভাগ্যবান। হ্যাঁ, এর আগে না এত গুরুত্বপূর্ণ ক্লাস আমি কখনো করিয়েছি,
না এরপরে হয়তো আমি এত গুরুত্বপূর্ণ ক্লাস কোনোদিন করাইতে পারবো, আজকের এই ক্লাসটা এত গুরুত্বপূর্ণ। তাহলে ভাই খেয়াল করে দেখেন, জন্মগত হবে এই অ্যাবভ শব্দটা প্রিপোজিশন, কিন্তু এখানে সে প্রিপোজিশন না। জন্মগত হবে বাই ডিফল্ট এই অ্যাবভ শব্দটা প্রিপোজিশন, কিন্তু এখানে সে প্রিপোজিশন না। কেন? সঙ্গী নাই ফুল স্টপ আছে, এই দেখেন সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে। কেন? এই যে সঙ্গী না থাকলে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। যদিও জন্মগত প্রিপোজিশন, এখানে এটা প্রিপোজিশন না, কিন্তু 99% পোলাপান পরীক্ষা আনসার করে এটা প্রিপোজিশন। কিন্তু আজকে আমরা যারা ক্লাস করতেছি আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো মতো জানি যে এটা প্রিপোজিশন না। কেন? সঙ্গী নাই, মানে নাউন নাই, নাউন ফ্রেজ নাই, নাউন ক্লজ নাই, প্রোনাউন নাই, এবং কি আছে? ফুল স্টপ। তাহলে সঙ্গী না থাকলে ফুল স্টপ থাকে, সঙ্গী না থাকলে ফুল স্টপ থাকে, সঙ্গী না থাকলে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। এবং আমি যদি প্রশ্ন করি দ্য হ্যাভেন্স আর অ্যাবভ মানে হচ্ছে স্বর্গ উপরে, কোথায়? উপরে। আমি যদি প্রশ্ন করি স্বর্গ কোথায়? উপরে। কোথায়? অ্যাবভ মানে উপরে, স্বর্গ কোথায়? উপরে। তাহলে কোথায় দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়? তাহলে তিনটা লজিকের কারণে এটা অ্যাডভার্ব হয়ে গেছে, একটা দুইটা না, তিনটা। আমরা তিনটা লজিক জানি আল্লাহর রহমতে, একটা ভুলে গেলে আরেকটা লজিক দিয়ে যেন আমরা উদ্ধার করে আসতে পারি, এই জন্য তিনটা লজিক বললাম। তাহলে সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, তারপর হচ্ছে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, এবং কোথায় দিয়ে বা কখন দিয়ে বা কেন দিয়ে কিভাবে দিয়ে প্রশ্নের উত্তর পেলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এই একটা না, আরো উদাহরণ দেখাই। যেমন আমি যদি বলি কথা কথা আই হ্যাভ সিন ইউ বিফোর, এইটা কি বলতো সোনামণিরা? একটা পরে একটা পারা বলো নাকি একটা পরে হাজারটা পারা বলো? বলেন তো, বলেন। একটা পরে একটা পারা ভালো নাকি একটা পরে হাজারটা পারা ভালো? এক্স্যাক্টলি, একটা পরে হাজারটা পারা ভালো। বিশ্বাস করেন এটা দিয়ে আপনি হাজার হাজার লাখ লাখ পারবেন। অর্থাৎ পৃথিবীর সব প্রিপোজিশন পড়া শেষ, আলহামদুলিল্লাহ বলেন। আমি আবার বলি, পৃথিবীর সব প্রিপোজিশন কিভাবে অ্যাডভার্ব হয় সেটা পড়া শেষ, আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ এই একটা ওয়ার্ড যেমনে প্রিপোজিশন হইছে, সরি অ্যাডভার্ব হইছে, একটা প্রিপোজিশন যেমনে অ্যাডভার্ব হইছে পৃথিবীর সব প্রিপোজিশন একই স্টাইলে অ্যাডভার্ব হবে। অর্থাৎ এই একটা ওয়ার্ড শিখে গেছে মানে পৃথিবীর সব ওয়ার্ড পারবেন। অর্থাৎ এই যে বিফোর শব্দটা এটাও অ্যাডভার্ব হয়ে গেছে। কেমনে ভাইয়া? এই যে সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে। এবং প্রশ্ন হচ্ছে আমি যদি বলি আই হ্যাভ সিন ইউ বিফোর, এর মানে হচ্ছে আমি তোমাকে আগে একবার দেখেছি। আমি যদি প্রশ্ন করি কখন দেখেছি, কখন কখন আগে, কখন আগে, কখন আগে, কখন আগে, তাহলে কখন দিয়ে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়। তিনটা লজিক, সঙ্গী নাই ফুল স্টপ আছে, কখন দিয়ে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়। একবার হয়ে গেছে ভাই, ক্লিয়ার ইনশাআল্লাহ? বুঝতেছি, ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা। আরো দেখাই, আরো দেখাবো। আমি বললাম না পৃথিবীর সব প্রিপারেশন পড়া শেষ। আমি এখন সারা রাত যদি উদাহরণ দিই সারা রাত পারবেন ইনশাআল্লাহ। দেখেন আমি যদি আরো বলি, দে arrived soon after, এইটা কি বলতো? they arrived soon after, yes, এটা অ্যাডভার্ব হয়ে গেছে। যদিও জন্মগত হবে আফটার প্রিপোজিশন, কিন্তু এখানে সে প্রিপোজিশন না, অ্যাডভার্ব হয়ে গেছে। কেন? সঙ্গী নাই ফুল স্টপ আছে, সবাই বলো সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই। আরো উদাহরণ দিব, যা দেই সব পারবেন ইনশাআল্লাহ। আরো দেই, চলেন। হি ইজ ওয়াকিং, দেখেন আরো উদাহরণ দেই। হি ইজ ওয়াকিং অ্যাবাউট, অ্যাবাউট শব্দটা জন্মগত প্রিপোজিশন, এখানে কি? এই দেখেন অ্যাডভার্ব হয়ে গেছে, এখানে অ্যাডভার্ব হয়ে গেছে। কেন? সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে। আরো উদাহরণ দিব, বললাম না সারা রাত দিলে সারা রাত পারবা, সব পারবা ইনশাআল্লাহ। দেখো আরো আরেকটা উদাহরণ দিই, লাস্ট একটা উদাহরণ। আমি বললাম যে কাম ইন, ইন শব্দটা কি বলো? বিশ্বাস করো আর না করো প্রিয় ভাই বোন আমার, 99.9999999 পোলাপাইন এটা আনসার করে ভাই প্রিপোজিশন। আমি বললাম কাম ইন মানে ভিতরে আসো, 99.99 পোলাপাইন আনসার করে প্রিপোজিশন। কারণ জন্মের পর থেকেই পড়েছে হেরা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, কখনো তো ব্যাখ্যায় যায় নাই। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য ভাই দেখেন সবাই বলবে প্রিপোজিশন, কিন্তু আজকে যারা ক্লাস করতেছেন আলহামদুলিল্লাহ তারা কিন্তু অন্যদের থেকে অনেক ব্যতিক্রম হয়ে গেলেন। আপনি কিন্তু নিঃসন্দেহে বলবেন স্যার এটা, হ্যাঁ এটা অ্যাডভার্ব 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 অ্যাডভার্ব। কেন? কেন? ওই যে সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে। এবং এই বাক্যের অর্থ হচ্ছে ভাইয়া কামিন মানে ভিতরে আসো। আর আমি যদি প্রশ্ন করি কোথায় আসো, ভিতরে, কোথায় আসো, ভিতরে, কোথায় আসো, ভিতরে, তাহলে কোথায় দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায়? তাহলে কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায়? সঙ্গী নাই ফুল স্টপ আছে, যা বলি সব মিলে যাবে। বলেন আরো উদাহরণ দেওয়া দরকার আছে না? মোটামুটি ক্লিয়ার? তাদের ক্লিয়ার হয়ে গেছে কমেন্ট একটু কষ্ট করে কে লিখতে হবে যে ভাই ক্লিয়ার, ক্লিয়ার বুঝছি আলহামদুলিল্লাহ, প্লিজ দ্রুত। যে ভাইয়া বুঝছি আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, কলিজা ঢুকে গেছে, প্লিজ। কার কার কলিজা ঢুকছে প্লিজ দ্রুত দ্রুত। আরেকটা মজার জিনিস দেখাই প্রিয় ভাই বোন আমার, আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন আপনি যদি জাস্ট এখানে সঙ্গী দেন, যেমন আমি এই বাক্যটা গিয়ে লিখে দেখাই, দা হেভেন্স আর অ্যাবোভ, দ্য হেভেন্স আর অ্যাবোভ, তাহলে এটা কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডভার্ব হয়ে গেছে। কেন অ্যাডভার্ব হয়ে গেছে? সঙ্গী নাই ফুল স্টপ আছে। জাস্ট খেয়াল করে দেখেন মজার ব্যাপারটা, আমি যদি জাস্ট এখানে একটা সঙ্গী দিয়ে দিই, খেয়াল করে দেখেন, অ্যাবোভ দ্য স্কাই, অ্যাবোভ দ্য স্কাই। আমি বললাম যে স্বর্গ আসমানের উপরে, কথার কথা স্বর্গ আসমানের উপরে, তাহলে দা হচ্ছে ভাই আর্টিকেল,
স্কাই হচ্ছে ভাইয়া নাউন, তাহলে আর্টিকেল প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয় এবং এই ফ্রেজের নাম নাউন ফ্রেজ। এখন বলেন সঙ্গী আছে না নাই? আছে, তার মানে এখন কি আছে? সঙ্গী আছে। আর সঙ্গী থাকার কারণে এখন আর রাইট পারবে না, এখন আবার প্রিপোজিশন হয়ে গেছে। সঙ্গী থাকলে প্রিপোজিশন, বুঝতেছে কিনা একটু জানান প্লিজ। এখানে সঙ্গী দিলাম প্রিপোজিশন, সঙ্গী দিলাম প্রিপোজিশন হয়ে গেছে। আবার জাস্ট আমি যদি এখানে সঙ্গীটা কেটে দিই, এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই, আবার অ্যাডভার্ব হয়ে যাবে। ভাই খেলা বুঝছি কে কে একটু কমেন্টে লিখি, খেলা বুঝছি প্লিজ। খেলা বুঝছেন? এটা কিন্তু খারাপ খেলা না, জাস্ট পড়াশোনার খেলা। দেখেন স্যাররা কিভাবে আমাদের সাথে খেলে, স্যাররা কিভাবে আমাদের সাথে খেলে। তো বিশ্বাস করেন আপনি যখন বেসিক থেকে কোনো কিছু শিখবেন ইনশাআল্লাহ, তো স্যাররা যেমনি খেলুক আপনিও স্যারদের সাথে খেলতে পারবেন। স্যারের সাথে আপনি কাবাডি খেলবেন, স্যার কাবাডি 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 দেন, মানে স্যাররা আপনার উল্টা উল্টা প্রশ্ন করবেন যে স্যার কাবাডি 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 কি দিবেন, দেন স্যার দেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো পড়াশোনাটা এমন ভাবে উচিত একদম বেসিক থেকে, যেভাবেই যেন প্রশ্ন করুক কোনোভাবেই যেন স্যার আটকাতে না পারে। বলেন স্যারের সাথে কাবাডি খেলতে চান কে? একটু দ্রুত কমেন্টে কে লিখেন যে স্যার আমরা স্যারের সাথে কাবাডি খেলতে চাই। তো আপনি যখন ইনশাআল্লাহ খুব বেসিক থেকে খুব ভালো মতো প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ স্যারের সাথে কাবাডি খেলতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো ক্লাস, অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর ক্লাসের জন্য। জান্নাতুরা থ্যাংক ইউ সো মাচ। কাবাডি কাবাডি কে কে? হ্যাঁ এই তো গুড, অনেকে কাবাডি খেলতেছে। স্যারের সাথে কাবাডি খেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি আপনাদেরকে প্রস্তুত করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, কিভাবে স্যারের সাথে কাবাডি খেলতে হয় শুনেন না? তাহলে ক্লিয়ার তো ইনশাআল্লাহ? তাহলে যখন সঙ্গী দিবেন প্রিপোজিশন, আবার সঙ্গী উঠাই দিলে হ্যাঁ ফুল স্টপ দিয়ে দিলে অ্যাডভার্ব হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ভাই, এবার খেয়াল করে দেখো সোনামণিরা, এখানে কি আছে? একটা আর্টিকেল আছে, এই ইনসিডেন্ট হচ্ছে নাউন, তাহলে আর্টিকেল প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয় এবং এই ফ্রেজের নাম হচ্ছে নাউন ফ্রেজ। সঙ্গী আছে না নাই? আছে। যেহেতু সঙ্গী আছে, আমরা জানি সঙ্গী ছিল কয়টা? এক নম্বর সঙ্গী ছিল নাউন, 2 নম্বর সঙ্গী ছিল ভাই নাউন ফ্রেজ, 3 নম্বর সঙ্গী ছিল নাউন ক্লজ, আর 4 নম্বর সঙ্গী ছিল ভাই প্রোনাউন। তো এই চারটার যে কোনো একটা থাকলে সাধারণত সেটা প্রিপোজিশন হয়, সাধারণত প্রিপোজিশন হয়। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, এই যে নাউন ফ্রেজ, তার মানে সঙ্গী আছে না নাই? আছে, তার মানে এটা কি হয়ে গেল ভাই? প্রিপোজিশন। এখানে আরো একটা মজার ব্যাপার আছে, এইটা যে প্রিপোজিশন আমরা বললাম, যদিও আমি প্রথমত প্রিপোজিশন বলছি, পরক্ষণে আমি বললাম যে এমন কোনো প্রিপোজিশন এই পৃথিবীতে নাই। কেন? হ্যাঁ কারণ আছে, কারণ এটা মূলত ছিল একটা ভার্ব, এটা প্রিপোজিশন ছিল না, এটা মূলত ছিল একটা ভার্ব ফলো, এটা একটা ভার্ব ছিল, ভার্ব। এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে এর প্রিপোজিশন বানাইছে। আবার মনোযোগ, এটা মূলত একটা ভার্ব ছিল ফলো, এই ফলো ভার্বটার সাথে আইনজি যুক্ত করে জোর করে হেরে বানাইছে কি ভাই? প্রিপোজিশন। আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে যখন প্রিপোজিশন বানানো হয় তখন তার নাম হয়ে যায় পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন। এবং এই আফটার অর্থ এখানটা, সরি ফলোইং অর্থ ভাইয়া এখানে আফটার। ফলোইং এর বাংলা অর্থ কি ভাইয়া? এখানে আফটার। কারণ ফলো মানে পরো, ফলো মানে পরে না। ফলো কি মানুষ সামনে থেকে করে না পিছন থেকে? পিছন থেকে বা পরে করে। আগে আমি একটা কাটিং দিছি, ওই কাটিং দেখে দেখে আপনি পরে অন্য মানে ওইভাবে একটা কাটিং দিচ্ছেন, চুলের কাটিং বা যে কোনো একটা কাটিং, তাহলে ফলো মানে পরে, অথবা ফলোর একটা এই ফলোইং এর একটা সিনোনিম হচ্ছে আফটার। তাহলে হি ডাইড, সে মারা গেল, আফটার দ্য ইনসিডেন্ট, ঘটনার পরে, অর্থাৎ ঘটনার পরে সে মারা গেল, ঘটনার পরে সে মারা গেল। তাহলে যাই হোক, মজার পর হচ্ছে এটা ছিল মূলত একটা ভার্ব, আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটা মূলত ছিল একটা ভার্ব, এই ভার্বের সাথে যুক্ত করে জোর করে হের প্রিপোজিশন বানানো হয়েছে, এই জন্য এর নাম হয়ে গেল পার্টিসিপল প্রিপোজিশন। যদিও ভার্বের সাথে আইনজি যুক্ত করে পার্টিসিপল প্রিপোজিশন তৈরি করা যায় বা তৈরি হয়, কিন্তু ভুল করে কেউ বললেন না স্যার জিরান্ড প্রিপোজিশন, জিরান্ড প্রিপোজিশন, জিরান্ড প্রিপোজিশন বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। আবার বলছি মনোযোগ, পার্টিসিপল প্রিপোজিশন মানে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, সেটা যদি প্রিপোজিশনের কাজ করে তখন তার নাম হয় পার্টিসিপল প্রিপোজিশন। তবে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, কখনো জিরান্ড প্রিপোজিশন তৈরি হয় না। মানে জিরান্ড প্রিপোজিশন বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, জিরান্ড প্রিপোজিশন বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, জিরান্ড প্রিপোজিশন বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। ক্লিয়ার ইনশাআল্লাহ? এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা শুনলে খুশি হবেন, আমরা আমাদের পেট বেঁচে কিন্তু প্রত্যেকটা জিনিস মানে একদম বেসিক থেকে, বেসিক মানে বেসিকের কি বলবো, বেসিকের বেসিক থেকে পড়ানো হয় আলহামদুলিল্লাহ, একদম সুপার বেসিক থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা এমন ভাবে আল্লাহর মধ্যে মানে স্টুডেন্টদের নলেজটা তৈরি করি একদম বেসিক থেকে বা একদম বেসিক জায়গা থেকে। যারা আমাদের ক্লাস করেন তারা জানেন আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? ওকে ফাইন। তারপরে দেখেন ভাইয়া এখানে, তাহলে আমি আবার বলে দিচ্ছি, এখানে ভাইয়া এই যে ফলোইং মানে হচ্ছে আফটার, আফটারের অর্থ দিচ্ছে, হ্যাঁ, এবং এই বাক্যের অর্থ হচ্ছে সেই ঘটনাটি পরে মারা গেল, কেমন এরকম কিছু একটা। যাই হোক ফাইন, দা সেইং এনাফ ইজ এনাফ। আচ্ছা, এনাফ ইজ এনাফ মানে হচ্ছে ভাইয়া কোনো কিছু যখন যথেষ্ট হয়ে যায়, আমরা চাই সেই কাজটা আর কন্টিনিউ না হোক অথবা সেই কাজটা বন্ধ করা হোক। এনাফ ইজ এনাফ আমরা তখন ব্যবহার করি যখন আমরা চাই কোনো একটা কাজ আর কন্টিনিউ না হোক অথবা কোনো একটা কাজ বন্ধ করা হোক। আর বন্ধ মানে স্টপ, বন্ধ মানে কি ভাইয়া? স্টপ। তখন আমরা বলি দ্যাটস এনাফ, আর লাগবে না, বন্ধ করে এবার। আমরা কি বলি কিনা? বলে দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, বহুত হয়েছে, অনেক হয়েছে, অনেক সহ্য করছি তোমার অত্যাচার, এবার বন্ধ করো। হ্যাঁ, কথার কথা আর কি, তাই না? তাহলে দ্য সেইং এনাফ ইজ এনাফ মানে হচ্ছে ভাইয়া সামথিং এক্স্যাক্টলি। স্টপ শব্দটা কোথায়? এই যে স্টপ, সামথিং টু স্টপ, সামথিং টু স্টপ। আমরা চাই এই কাজটা আর না চলো অথবা এই কাজটা বন্ধ করা হোক। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, পরের প্রশ্ন, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। এনাফ ইজ এনাফ ইজ ইউজড
হ্যাঁ না, অবশ্যই না, আমরা চাই না চলুক, আমরা চাই না চলুক, আমরা চাই না চলুক, মানে বন্ধ করা হোক। তার মানে আনসার হবে বি। আনসার হবে কি ভাইয়া? বি। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার, গুড, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা কি আসছে, এই যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এইখানে ছোট্ট একটা লজিক জানলে এই প্রশ্নের আনসার করতে সময় লাগবে মাত্র 2 সেকেন্ড। আমি চ্যালেঞ্জ করে বলছি, মাত্র 2 সেকেন্ড আনসার করতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটা গুড নিউজ আবার দিই, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের সাথে 313 জন ভাই বোন লেগে আছেন। And বিশ্বাস করেন, এই 313 জন ভাই বোন আল্লাহ চান তো ইনশাআল্লাহ জীবনে সাকসেস হবেন, অনেক ভালো কিছু করতে পারবেন, যারা এত কষ্ট করে শুরুতে এখনো লাইফটাতে লেগে আছেন। কারণ আজকের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা হয়তো বুঝেছেন অলরেডি আলহামদুলিল্লাহ, এবং অনেক কিছু শেখার আছে আলহামদুলিল্লাহ এই ক্লাসগুলো থেকে, তাই না? বলেন দ্রুত দ্রুত কি হবে বলেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, খেয়াল করে দেখেন, এখানে ছোট্ট একটা টেকনিক, সেটা হচ্ছে ভাই দেখেন, এট নাইট, এট নাইট অথবা এট মিডনাইট, এট মিডনাইট, আর হচ্ছে এট লেট নাইট, এট লেট নাইট, এট নাইট, এট মিডনাইট মানে এট নাইট মানে রাতে, এট মিডনাইট মানে মধ্যরাতে, এট লেট নাইট মানে হচ্ছে গভীর রাতে, এট লেট নাইট মানে কি ভাইয়া? গভীর রাতে। তো দুঃখজনক হলো এই কথা সত্য যে এট লেট নাইট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। এট নাইট বলতে কোনো কিছু আছে, এট মিডনাইট বলতে কোনো কিছু আছে, কিন্তু এট লেট নাইট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। জাস্ট ছোট্ট এই জিনিসটা যদি আপনি জানতেন, খুব দ্রুত প্রশ্নের আনসার বের করতে পারতেন। অর্থাৎ লেট নাইট বলতে কোনো কিছু নাই, বাস লেট নাইট বলতে কোনো কিছু, এই যে লেট নাইট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, লেট নাইট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, লেট নাইট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। কারণ এটা তিনটা আগেই কাটা, মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডে 3টা অপশন বাদ। পরীক্ষায় এমসিকিউ আনসার করার বেস্ট ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে ভাইয়া ভুলগুলো বাদ দিয়ে দেওয়া। আপনি যখন ভুল অপশনগুলো বাদ দিয়ে দিবেন, তাহলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। দেখেন আমরা ছোট্ট একটা লজিক দিয়ে 3টা অপশন বাদ দিয়ে দিলাম, কারণ লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। তাহলে এই 3টা অপশনে দেখছেন উল্টাপাল্টা, এমন একটা দুইটা না, এমন শত শত প্রশ্ন আছে লেট নাইট দিয়ে। তাহলে পৃথিবী যেখানে দেখবেন আজকে থেকে লেট নাইট কাটা। একটু প্লিজ কমেন্টে লিখেন লেট নাইট বলতে কোনো কিছু নাই, সবাই একটু কমেন্টে লিখেন লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। তাহলে সঠিক এক্সপ্রেশনটা কি হবে? সঠিক এক্সপ্রেশনটা কি হবে তাহলে? সঠিক এক্সপ্রেশনটা হবে ভাইয়া লেট এট নাইট, লেট এট এনআইজিএসটি, লেট এট নাইট শব্দটা হবে এমন, লেট এট নাইট। লেট মানে দেরিতে, লেট মানে দেরিতে, আর এট নাইট মানে রাতে, ঠিক আছে না? লেট মানে দেরিতে, এট নাইট মানে রাতে। দেরিতে রাতে মানে হচ্ছে আসলে গভীর রাতে বোঝায় আর কি। দেরিতে রাতে মানে রাতে দেরিতে মানে গভীর রাতে, রাতে আমি দেরিতে ঘুমাইছি এর মানে গভীর রাতে ঘুমাইছি, এরকম কিছু মিন করে। তাহলে লেট এট মানে নাইট মানে হচ্ছে ভাই গভীর রাতে, গভীর রাতে, গভীর রাতে। এখন বলা হচ্ছে ভাই গভীর রাত পর্যন্ত, অবধি মানে হচ্ছে ভাইয়া, অবধিকে বাংলার আরেকটা বাংলা হচ্ছে ভাইয়া পর্যন্ত, অবধির আরেকটা বাংলা কি ভাইয়া? পর্যন্ত। তার মানে অনেক রাত পর্যন্ত আমি টেলিভিশন দেখি, অথবা অনেক রাত অবধি আমি টেলিভিশন দেখি। এইখানে মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনি যদি বলেন যে গভীর রাত, মনোযোগ প্লিজ, আপনি যদি বুঝাইতে চান যে গভীর রাত অথবা গভীর রাতে, তখন হবে ভাইয়া লেট এট নাইট। লেট, সবাই একটু লিখে রাখেন প্লিজ প্রিয় ভাই বোন আমার, লেট এট নাইট, লেট এট নাইট মানে হচ্ছে গভীর রাতে। আর আপনি যদি বলতে চান যে গভীর রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত অথবা অবধি, এগুলো একটু লিখে রাখবেন প্লিজ, কারণ এগুলো প্রচুর আসে। গভীর রাত পর্যন্ত বা গভীর রাত অবধি, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আনটিল লেট, মানে আনটিল মানে পর্যন্ত অথবা অবধি, পর্যন্ত অথবা অবধি, যে পর্যন্ত অথবা অবধি মানে হচ্ছে আনটিল। আর গভীর রাত ইংরেজিতে আমরা আগেই জানি লেট এট নাইট, লেট এট নাইট, লেট এট লেট এট নাইট। বা এইটা একটু কষ্ট করে লিখেন, এবং লিখার পর আমাকে একটু বলেন বুঝছেন কিনা। গভীর রাত মানে হচ্ছে নাইট মানে রাতে, লেট মানে দেরি, লেট এট নাইট মানে রাতে দেরিতে, মানে গভীর রাতে। আমি রাতে দেরিতে ঘুমিয়েছিলাম মানে আমি গভীর রাতে ঘুমিয়েছিলাম। তাহলে গভীর রাত মানে লেট এট নাইট। আর আপনি যদি বলতে চান গভীর রাত পর্যন্ত অথবা অবধি, তাহলে পর্যন্ত ইংলিশ হচ্ছে ভাই আনটিল, বা অবধি মানে হচ্ছে আনটিল, আর গভীর রাত মানে তো যে লেট এট নাইট। তার মানে আপনি যদি বুঝাইতে চান যে আমি গভীর রাত পর্যন্ত কোন একটা কাজ করেন বা সামথিং এলস, তখন আপনি বলতে হবে আনটিল লেট এট নাইট, আনটিল লেট এট নাইট, আনটিল লেট এট নাইট। তাহলে এট নাইট এই শব্দটা একটু একসাথে একটু লিখবেন প্লিজ, রাগ করবেন না আমার সাথে। আমি জানি আপনাদের ভুলগুলো কোথায়, আর আপনাদের এই ভুলগুলো ধরাই দিতে পারলেই আপনি কাবাডি খেলতে পারবেন ইনশাআল্লাহ। তো কষ্ট করে এট নাইট শব্দটা একটু লিখতে হবে প্লিজ, অ্যাটলিস্ট 2বার করে লিখবেন কমেন্টে এট নাইট। কেন? কারণ এই দেখেন সব জায়গায় কিন্তু লেট নাইট লেট নাইট লেট নাইট উল্টাপাল্টা। এট নাইট যখন আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকে যাবে যে এট নাইট, লেট নাইট বলতে কোনো কিছু নেই, এট নাইট, তখন আপনি আস্তে আস্তে মাথা কাজ করবে যে লেট, এই যে আনটিল লেট এট নাইট, এট নাইট একটু 2বার করে মিনিমাম 2বার করে এট নাইট, এট নাইট, এট নাইট, এট নাইট, ওকে ভাই।
এখন খেয়াল করে দেখেন, তাহলে এটা আগে কাটা লেট, এখন প্রশ্ন হচ্ছে এই যে দেখেন এখানে ইনটু দিছে, ইনটু লেট এট নাইট, না না এটা হবে না, তাহলে কি হবে আনটিল লেট এট নাইট। দেখছেন এই যে অনেক রাত, এই যে অনেক রাত অবধি, অথবা অনেক রাত মানে তো বুঝছেন তো গভীর রাত, অনেক রাত মানে কি ভাইয়া, এই যে গভীর রাত, অবধি মানে কি যেন ভাইয়া পর্যন্ত, তাহলে গভীর রাত পর্যন্ত, এই যে গভীর রাত পর্যন্ত মানে এই যে আনটিল লেট এট নাইট। আমার সাথে রাগ করবেন না, আমি আসলে একটু সময় নিয়ে প্রত্যেকটা প্রশ্ন বুঝাইতে ভালোবাসি, এই কারণে আমি আমার পেইড ব্যাচে, আমার অফলাইনে হোক, আমি যে বিভিন্ন শাখায় বাংলাদেশের ক্লাস নিতে যাই, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, খুলনা অথবা গোপালগঞ্জ, হ্যাঁ, যে কোনো জায়গায় অফলাইনেও ক্লাস নিতে গেলে অথবা অনলাইনেও যখন আমি আমার পেইড ব্যাচে ক্লাস নিই, আমি একটু প্রথম জিনিসগুলো একটু বেশি করে বোঝাই, একটু ভালো করে বোঝাই, এই কারণে, কারণ একটা প্রশ্ন যদি আপনি ভালো বুঝতে পারেন, এই একটা প্রশ্নের জ্ঞান দিয়ে এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবেন। তার প্রমাণ আমি এখনই দিব। এই প্রশ্নটা এই জন্যই এতক্ষণ ধরে সময় নিয়ে প্রশ্ন সলভ করালাম, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে এবং আমি কিছু প্রশ্ন দেখাই যেগুলো সবগুলো এখন পারবেন, আর বোঝানো লাগবে না, শেষ, এখন পারবেন ইনশাল্লাহ, সব পারবেন ইনশাল্লাহ। আমার কথা কি বুঝছেন প্রিয় ভাই বোন আমার, না রাগ করতেছেন? আমার সাথে রাগ করে না প্লিজ প্রিয় ভাই বোন আমার, আমি আসলে প্রথম প্রশ্নটা বা প্রথম কোনো কিছু একটা বুঝাইলে সেটা একটু ভালো মতো বোঝানোর ট্রাই করি, যেন এই একটা দিয়ে আপনি শত শত হাজার হাজার পারেন। যেমন এটা বুঝে গেছেন না আল্লাহর রহমতে, যে আনটিল লেট এট নাইট মানে গভীর রাত পর্যন্ত বা অবধি, আর গভীর রাত মানে লেট এট নাইট। এখন দেখেন এটা যত প্রশ্ন আসে পারবেন, দেখেন এটা আসছে আইএফআইসি ব্যাংকে, আই লাইক টু ওয়াচ, আমি পছন্দ করি দেখতে, মানে টিভি দেখতে পছন্দ করি, ড্যাশ এট নাইট, তাহলে লেট পেয়ে গেছেন, নাইটের আগে ওই যে বলছেন আমরা বারবার লেখেন এট নাইট এট নাইট এট নাইট এট নাইট এট নাইট, বারবার বলছেন মানে লিখেন, এই যে তাহলে এট নাইট বারবার বলছিলাম যে লিখেন, আর এখানে বলতেছে যে ভাইয়া তাহলে এই যে দেখেন এট নাই কাটা, এট নাই কাটা, এট নাই কাটা, ওই শেষটা আর কি বুঝছেন, মানে যে কোনো দুইটা অপশন থাকলে, কখনো যদি আন্ডারলাইন দুইটা থাকে, আপনারা হয়তো মনে করেন যে স্যার এই প্রশ্নটা কঠিন, কিন্তু আন্ডারলাইন দুইটা থাকলে এটা আরো সহজ। কেন? কারণ একটা পাইলে আরেকটা আনসার বের হয়ে যায়। যেমন এখানে আমরা যেহেতু বুঝতে পারলাম যে নাইটের আগে এট হয়, তাহলে দেখেন এখানে এট নাই কাটা, এখানে এট নাই কাটা, এখানে এট নাই কাটা, তার মানে আনসার হবে এটা। তার মানে এটা ভুল হইলেও শুদ্ধ, শুদ্ধ হইলেও শুদ্ধ, এবং মজার ব্যাপার হচ্ছে এটা আসলেই শুদ্ধ। কেন? কারণ এই যে নাইটের আগে এট হবে, নাইটের আগে কি হবে ভাই, এট হবে, আর এখানে যে লেট আছে না, লেটের আগে হবে ভাই আনটিল। দেখেন তো মিলে কিনা, আই লাইক টু ওয়াচ টিভি আনটিল লেট এট নাইট, আমি গভীর রাত পর্যন্ত টিভি দেখতে পছন্দ করি। দেখেন তো আনটিল লেট এট নাইট, এই যে এখানে হবে আনটিল, আনটিল, এই যে আনটিল লেট এট নাইট, মিলে কিনা দেখেন তো ভাই, আনটিল লেট এট নাইট। বললাম না এই যে একটা পড়াইছি ভালো মতো, এইটা দিয়ে আপনি শত শত হাজার হাজার পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? দেখেন তো পারেন নাকি? আনটিল লেট এট নাইট, এই আনটিল লেট নাইট কে লিখছে? লেট নাইট বলতে কোনো কিছু নাই, লেট নাইট বলতে কোনো কিছু নাই, লেট এট নাইট, লেট এট নাইট। দেখেন আরো দেখাই পারবেন ইনশাআল্লাহ, আরো দেখাই, এই দেখেন পারেন নাকি? দেখেন এই যে লেট নাইট দেখছেন, লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, ডিপ নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, মেনি নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, মানে এরকম আসলে বলা যায় না আর কি, সাধারণত আমরা বলি না। এই যে লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, ছোট্ট একটা হলো লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। কেন দিলেন, কেন দিলেন, কেন দিলেন, কেন দিলেন? অটো বের হয়ে গেছে আনসার, আমি তো বলি নাই, বলতে চাই নাই, আনসার অটো বের হয়ে গেছে। এই যে দেখছেন এট নাইট, লেট নাইট বলতে নাই, এট নাইট, এট নাইট, এট নাইট, এট নাইট, এই যে লেট, তাহলে লেট এট নাইট মানে হচ্ছে গভীর রাত, গভীর রাত। তাহলে বলা হচ্ছে ইট ইজ ভেরি লেট এট নাইট, এখন গভীর রাত, এখন গভীর রাত, এখন গভীর রাত। বললাম না যে আজকে যে প্রশ্নগুলো রাখছি খুবই এক্সক্লুসিভ, এবং আপনার সারা জীবনের সেরা ক্লাস হবে ইনশাল্লাহ। দেখেন আরো সামনে যে পারবেন ইনশাল্লাহ, যত বলি এখন সব পারবেন। দেখেন এই এখন অনেক রাত, অনেক মানে কি জানো ভাইয়া, গভীর, অনেক মানে কি ভাইয়া, গভীর রাত। তাহলে গভীর রাত মানে কি জানো ভাইয়া, লেট এট নাইট, গভীর রাত মানে লেট এট নাইট, মানে নাইটের আগে এট হবে, নাইটের আগে এট হবে। তাহলে লেট নাইট বলতে কোনো কিছু নাই, লেট নাইট বলতে কোনো কিছু নাই, এট নাইট আছে, লেট আছে, দেরি আছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? হাফেজ শফিকুল ইসলাম 3 বার লিখছে, বিশ্বাস করেন হাফেজ শফিকুল ইসলাম ভাইয়া সামনে যদি কোনো পরীক্ষা দেয়, সেটা নিবন্ধন হোক, বিসিএস হোক, প্রাইমারি হোক, টিপবে ইনশাআল্লাহ। 3 বার লিখছে এট নাইট, এট নাইট, এট নাইট। ওই টাঙ্গাইল সেমিনার নিতে গেলাম না কয়েকদিন আগে, তো একজন ভাই কি বলে, সম্ভবত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিল উনি, তো ভাইয়া বলতেছে ভাই আমি তো আসলে ইংরেজিতে খুব বেশি পারতাম না, খুব মার্কস উঠতো না, হয়তো 25টা প্রশ্ন সলভ করতে গেলে আমার 2টা 3টা হইতো, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ক্লাসগুলো আমি অনলাইনে রেগুলার দেখছি, পেড বেচেন না, ফ্রি ক্লাস রেগুলার দেখে আলহামদুলিল্লাহ সে বলতেছে স্যার আমি স্কুলেও টিকছি আলহামদুলিল্লাহ, মানে কলেজেও টিকছি, কলেজ নাকি স্কুল টু এরকম কিছু একটা বললো, মানে সে 2টাতে টিকছে আলহামদুলিল্লাহ, এবং ইংলিশে খুব বেশি পায় নাই, 14 পাইছে। ভাই আমি 14টার মতো 21টা আনসার করছি, 14টা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, মানে এটা এই জন্যই বলা যে আপনি যত কি বলবো, মানে আপনি যদি মনে করেন স্যার আমি নিজের গাদা, আমি ব্যাককল, আমি উইক, আমি ইংলিশ কিছু পারি না, বুঝি না, আপনি আমাদের ক্লাসগুলো রেগুলার করেন, দেখবেন আল্লাহ চান ইনশাআল্লাহ আপনার মধ্যে কি বলে ইমপ্রুভমেন্ট চলে আসবে।
আপনি আমাদের নাসির স্যারের বাংলা ক্লাসগুলো রেগুলার দেখবেন অবশ্যই ইমপ্রুভমেন্ট আসবে। আর যারা গোছানো একটা প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে চাইলে আমাদের পেট বেচে সাহায্য নিতে পারেন। ভর্তি হইতে হবে এটা জরুরি না, একদমই জরুরি না, একদমই দরকার নেই। আপনার যদি মনে হয় যে আমি ইংরেজির একটা গুছালো প্রস্তুতি নিতে চাই, বাংলার একটা গুছালো প্রস্তুতি নিতে চাই, অথবা ম্যাথের একটা গুছালো প্রস্তুতি নিতে চাই, বা প্রত্যেকটা বিষয়ের গুছালো একটা প্রস্তুতি নিতে চাই, সেক্ষেত্রে আপনি আমাদের সাপোর্ট নিতে পারেন, যেহেতু আমরা প্রত্যেকটা বিষয় বেসিক থেকে পড়াই। কারণ আপনাদের অনেক ভাই বোনের অনেক দিনের স্বপ্ন যে ইস স্যার এত সুন্দর করে পড়ায়, স্যারদের দেখে যদি একদম বেসিক থেকে পড়তে পারতাম কতই না ভালো হইতো। তো আপনাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোর্সগুলো একদম বেসিক থেকে করিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি একদম বেসিক থেকে বা শূন্য থেকে বা জিরো থেকে, মানে যারা নিজেকে মনে করে গাদা ব্যাককল, স্যার আমি গাদা, আমি ব্যাককল, আমি বোকা, স্যার আমি ইংরেজির কিচ্ছু পারি না, বাংলা কিচ্ছু পারি না, ম্যাথ কিচ্ছু পারি না, তো সেই সব ভাই বোনদেরকে সাপোর্ট দিয়ে হচ্ছে জব মেডিসিনের কাজ। কারণ জব মেডিসিন মানে হচ্ছে ভাইয়া মানে দুর্বলদের জন্য, জব মেডিসিন মানে হচ্ছে ভাইয়া দুর্বলদের জন্য। এবং সেই দুর্বল দুই দিক থেকে, একটা হচ্ছে অর্থের দিক থেকে যারা দুর্বল, অর্থের দিক থেকে, আর হচ্ছে কি বলবো মানে মেধার দিক থেকে যারা মনে করে দুর্বল। অবশ্য কোনো মানুষই দুর্বল না, কোনো মানুষই দুর্বল না, আল্লাহ পাক সবাইকে সবল করে বানিয়েছেন। কিন্তু যারা মনে করে আর কি যে স্যার আমাদের মেধা কম, আমাদের মাথায় কাজ করে না, আমরা বুঝি না, হ্যাঁ আমাদেরকে বেসিক সব পড়াইলে ভালো হয়, তো আমরা তাদের জন্য। এবং যাদের অর্থের জোর কম আমরা তাদের জন্য। কারণ আমাদের এই কম কোর্স ফির কারণে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে বাধ্য হয়েছে কোর্স ফি কমাইতে। আমাদের জব মেডিসিনের মানে কি বলবো, জব মেডিসিন আবির্ভাবের আগে অনেকেই হয়তো অনেক কোর্স ফি নিত বা অনেক বেশি পরিমাণে নিত, কিন্তু আমরা যখন জব মেডিসিন যাত্রা শুরু করলাম আলহামদুলিল্লাহ মানবতার ফেরিওয়ালা হিসেবে, সো আমাদের দেখা দেখি অন্য প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়েছে কোর্স ফি কমাইতে। এবং তাদেরকে অনেক ধন্যবাদ যে তারাও আসলে অল্প টাকার মধ্যে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠান নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছে ভালো কিছু দেওয়ার জন্য। তো যাই হোক, রেগুলার চান কেকে দ্রুত 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 বলেন। আপনাদের এই কমেন্টস গুলো, মতামত গুলো আমাদেরকে কিন্তু সত্যি অনেক বেশি অনুপ্রাণিত করে। এবং আমি কিন্তু আজকে বেসিক্যালি একটু অসুস্থ, কিন্তু তবুও কিন্তু দেখেন আপনারা কি বুঝতে পারছেন যে আমি অসুস্থ, অসুস্থ অবস্থায় কিন্তু আমি সুস্থতার মতোই কিন্তু ক্লাস নিচ্ছি। কেন? আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের কি বলবো অনুপ্রেরণা। বলেন ক্লাস কেমন লাগলো? হ্যাঁ বলেন ক্লাস কেমন লাগলো? এবং গুড, এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, তাহলে বলেন হ্যাঁ এমন ক্লাস রেগুলার চাই। গুড, তাহলে দেখেন আমাদের এমন কে কে আছে যে ভাইয়া আমার অনেক দিনের স্বপ্ন আপনার কাছে বা আপনাদের কাছে একদম বেসিক থেকে ইংরেজি পড়তে চাই। এমন কেউ কে কে আছেন একটু দেখি, এমন কেউ আছেন নাকি বেসিক থেকে ইংরেজি পড়তে চাই? এমন কার কার স্বপ্ন আছে বেসিক থেকে ইংরেজি পড়তে চাই, বেসিক থেকে বাংলা পড়তে চাই? কার কার স্বপ্ন আছে বলেন? ভাইয়া বেসিক থেকে ম্যাথ পড়তে চাই, একদম বেসিক থেকে, আমি ম্যাথে দুর্বল ভাইয়া, কোনো সমস্যা নেই ভাইয়া। বেসিক থেকে জিকে পড়তে চাই, একদম বেসিক থেকে, আমি জিকে বুঝি না, মাথায় কাজ করে না। একটা সিস্টেম বলে দিবেন যে সিস্টেমের কারণে আমি খুব বেসিক থেকে জিকে শিখতে পারবো। এমন কার কার স্বপ্ন আছে? এই তো অনেক ভাই বোনের স্বপ্ন আছে। রিফাত, মাহমুদ, অপু, ধন্যবাদ আপনার দোয়ার জন্য, ধন্যবাদ। আপনাদের দোয়া করলে তো আমি এমনি সুস্থ হয়ে যাবো। এখানে কত মানুষ আছে যারা আমার থেকে কি বলবো কোটি কোটি গুণ ভালো। তো আপনাদের যারা না মানে আপনারা সবাই আমার থেকে ভালো। তো আপনারা দোয়া করলে আর আল্লাহ কি আমাকে সুস্থ রাখতে পারে? আল্লাহ পাক তো এত মানুষের কথা কি না শুনে পারে? আল্লাহ তো অবশ্যই শুনবে, কারণ আল্লাহ তো কত ভালো, তাই না বলেন? তো ধন্যবাদ, সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে মাফ করে দেন, সুস্থ রাখেন, মানে সুস্থ করে দেন। এবং আমিও দোয়া করি মন থেকে আল্লাহ পাক যেন আমার সব ভাই বোনদেরকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখেন, মৃত্যু পর্যন্ত কোনো বিপদ আপদ, তো দূরের কথা বিপদ আপদ যেন আপনাদেরকে টাচও করতে না পারে। আল্লাহ পাক যেন তার কুদরতের চাদর দ্বারা আপনাদেরকে সবসময় রেখে রাখেন, বিপদ মুক্ত রাখেন, সুস্থ রাখেন, উত্তম এবং পবিত্র জীবন দান করেন, ইমানদার আমলদার বানায় রাখেন, এবং পরিপূর্ণ ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আপনার দুনিয়া এবং আখিরাতের জীবনকে অনেক বেশি সুন্দর করে দেন, এবং আমার থেকেও সুন্দর করে দেন। ঠিক আছে ইনশাআল্লাহ, অনেক দোয়া রইল। আপনাদেরকে অনেক ভালোবাসি এবং সবসময় ভালোবাসা দিতে চাই। বিশেষ করে আমরা যখন অফলাইনে ক্লাস নিতে যাই হয়তো তখন বুঝেন যে আমাদের শরীরের ঘাম বেয়ে বেয়ে পড়া, অথবা আমাদের যেই চিল্লাচিল্লি, অথবা আমাদের যেই কি বলে এক্সপেকটেশন, বা কি বলে আমাদের যে এফোর্ট, আমাদের সেগুলো দেখে হয়তো আপনারা বুঝেন যে আমরা আসলে কতটা বেশি ভালোবাসি আপনাদেরকে। অফলাইনে ঘাম কি বলে পড়তে থাকে, মানে মোবাইল তো একদম গোসলের মতো অবস্থা হয়ে যায়, তবু কিন্তু আমরা এফোর্ট কমাই না, মানে সর্বোচ্চটুকু দিয়ে পড়াই। ঠিক আছে না ইনশাল্লাহ? বলেন স্যার একদম বেসিক থেকে পড়তে চাই। গুড। সো প্রিয় ভাই বোন আমার, আপনার জন্য শুভ সংবাদ হচ্ছে যারা একদম বেসিক থেকে ইংরেজি পড়তে চাচ্ছেন এবং অনেকদিনে যেটা যাদের স্বপ্ন ছিল, এবং মজার ব্যাপার হচ্ছে রাগ করবেন না, কেউ যদি ইংরেজিটা ভালো পারেন বা ম্যাথ ভালো পারেন, এই দুইটা বিষয় যদি কেউ ভালো পারেন, অন্য সব বিষয় আপনি অটো ভালো পারবেন। আমি আবার বলছি, ইংরেজি এবং ম্যাথ এই দুইটা বিষয় যদি কেউ ভালো পারেন, অন্য সকল বিষয় আপনি অটোমেটিক্যালি ভালো পারবেন ইনশাআল্লাহ। এই জন্য যাদের অনেক দিনের স্বপ্ন যে ভাই আমি বেসিক থেকে ইংরেজি পড়তে চাই বা ম্যাথ বা বাংলা থেকে পড়তে চাই, তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমরা কিন্তু একদম শূন্য থেকে, কোথা থেকে বলেন তো ভাইয়া প্রিয় ভাই বোন আমার, একদম শূন্য থেকে অথবা বলতে পারেন আপনাদের যেটা চয়েস বেসিক থেকে, একদম বেসিক থেকে আমরা কিন্তু কোর্স শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ, একদম বেসিক থেকে।
এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের অনেকগুলো কোর্স রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার কোর্স হচ্ছে ভাই 10 থেকে 20তম গ্রেড কোর্স। 10 থেকে 20তম গ্রেড কোর্স। এই 10 থেকে 20তম গ্রেড কোর্স মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনার মোটামুটি এটা কিন্তু আমরা শুধু প্রিলি না, প্রিলি প্লাস লিখিত করাই দিব। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে মজার কোর্স। এবং আমাদের টার্গেট হচ্ছে, আমাদের অনেক ভাই বোন আছে যারা এমন চায় যে স্যার আমরা 3-4 মাসের মধ্যে একটা জব প্রিপারেশন নিতে চাই। সো অনেকে গাইডলাইনের অভাবে নিতে পারে না। অনেক আছে 3 বছর 4 বছর 5 বছর ধরে পড়াশোনা করে চাকরি হয় না। কেন হয় না জানেন? দুইটা কারণে। একটা হচ্ছে অগোছালো পড়াশোনা, আর হচ্ছে সিলেবাস না জানা। আমরা জব মেডিসিন দায়িত্ব নিয়ে আপনাদেরকে সিলেবাস জানাবো, শুধু তাই নয় সিলেবাসটা শেষ করাই দেবো, শুধু তাই নয় আপনাদের সাথে রিভিশন দিতে পারবেন। আপনি যখন সিলেবাস জানবেন, সিলেবাস শেষ করতে পারবেন এবং কয়েকবার রিভিশন দিতে পারবেন, আল্লাহ চান তো কোনো না কোনো জায়গায় আপনার অবশ্যই চাকরি হবে। আর সেই দায়িত্বটা আমরা নিচ্ছি। মাত্র 3-4 মাসের মধ্যে আল্লাহ চান ইনশাআল্লাহ খুব সুন্দর এবং গোছালো একটা প্রস্তুতি হবে এবং প্রত্যেকটা বিষয় বেসিক থেকে পড়ানো হবে, বাংলা, ইংরেজি, জিকে। এবং অবশ্যই আপনি কিন্তু 1000 টাকা সমমূল্যের 1000 টাকা সমমূল্যের হাইলাইটস বা সাজেশন যেটা আমরা বলি, আমরা যে ক্লাস করাবো, এই ক্লাস করানোর পর আপনি যে প্র্যাকটিস করবেন এটার জন্য 1000 টাকা সমমূল্যের হাইলাইটস কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিব। এটা যেন কোনো টাকা লাগবে না। হাইলাইটসটা কিন্তু পাবেন ভাই সম্পূর্ণ ফ্রিতে। হাইলাইটস পাবেন সম্পূর্ণ কি ভাই? ফ্রিতে। 1000 টাকা সমমূল্যের হাইলাইটস পাবেন। অথচ আমরা কোর্স ফি রেখেছি কত জানেন? শুনলে অবাক হবেন। আমাদের কোর্স ফি ছিল তো মূলত 2200 টাকা। এই 2200 টাকার কোর্স ফি আমরা অফারে আপনার জন্য করে দিয়েছি মাত্র এক্স্যাক্টলি মাত্র কত বলেন তো ভাইয়া? 1950 টাকা। মাত্র 1950 টাকা। আমি সাইদুল স্যার আজকে আপনাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছি, আমার ইংরেজি ক্লাস উপলক্ষে 1900 টাকাও দেওয়া লাগবে না, 2200 টাকাও দেওয়া লাগবে না। আপনারা দিবেন এক্স্যাক্টলি বেকার ভাই বোনদের জন্য আমরা সবসময় ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ, মাত্র 1800 টাকা। এবং এই অফারটা যেহেতু আমি আসছি আজকে ক্লাস নিতে, এই জন্য দিলাম। আগামীকালকে রাত 12টা পর্যন্ত করে দিলাম, জান, রাত 12টা পর্যন্ত ইনশাআল্লাহ, রাত 12টা পর্যন্ত। আগামীকালকে রাত 12টা পর্যন্ত মাত্র 1800 টাকায় ভর্তি দিতে পারবেন। 7000 টাকার হাইলাইটস পাবেন সম্পূর্ণ ফ্রিতে। এই 4টা বিষয়ের হাইলাইট মানে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই 4টা হাইলাইটস আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় পৌঁছাই দেবো। পিডিএফ না, হার্ড কপি পৌঁছাই দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, 10 থেকে 20তম গ্রেড প্রিলি অর্থাৎ বিসিএস প্রাইমারি নিবন্ধন ছাড়া মোটামুটি বাংলার জমিনে যত চাকরি পরীক্ষা আছে সবই 10 থেকে 20তম গ্রেডের আওতাভুক্ত। তো সকল চাকরি প্রস্তুতি হয়ে যাবে, শুধু প্রিলি না, প্রিলি প্লাস রিটেন দুইটাই আমরা প্রস্তুতি আপনাদেরকে সম্পূর্ণ করাই দিব। 4টা বিষয়ের হাইলাইট দিব সম্পূর্ণ ফ্রিতে। কুর্সি 2200 টাকা ছিল, 1950 টাকা অফার, কিন্তু আমি কমায়া, আমি নাসির স্যার, মনুর স্যারকেও জিজ্ঞেস করলাম, 1800 টাকা করে দিলাম। ঠিক আছে ইনশাআল্লাহ। সো আমি আবার বলছি, একদম বেসিক থেকে কিন্তু এখান থেকে পড়তে পারবেন, একদম শূন্য থেকে যাদের স্বপ্ন ভাই, শূন্য থেকে পড়তে চাই, যাদের অনেকদিনের স্বপ্ন ছিল শূন্য থেকে অথবা বেসিক থেকে, এই কোর্স হচ্ছে তাদের জন্য। এছাড়াও আপনারা যারা চান যে ভাইয়া আমরা কি বলে নিবন্ধন প্রস্তুতি নিব, হ্যাঁ, 19তম নিবন্ধনের জন্য যারা প্রস্তুতি নিতে চান, কারণ নিবন্ধন খুব ভালো একটা চাকরি, খুব সহজে এখানটাতে আপনি পাস করতে পারবেন। 19তম নিবন্ধনের জন্য কোর্স ফি যান কালকের জন্য 1800 করে দিলাম, এটাও কোর্স ফি 2200 টাকা। এছাড়া প্রাইমারি যদি অ্যাডভান্স কোর্সে কেউ ভর্তি হতে চান, যে ভাইয়া প্রাইমারি অ্যাডভান্স কোর্সে কেউ আমরা ভর্তি হইতে চাই, ছেলেদের জন্য প্রাইমারি চাকরিটা পাওয়া আসলেই টাফ, কিন্তু মেয়েদের জন্য চাকরিটা পাওয়া অনেক বেশি পরিমাণে সহজ। এই জন্য প্রাইমারি অ্যাডভান্স কোর্স যারা করতে যাচ্ছেন, একদম প্রাইমারির অ্যাডভান্স কোর্স, তাদের জন্য কোর্স ফি করে দিলাম কত ভাই? 1800 টাকা। এবং প্রত্যেকটা কোর্সে কিন্তু আপনি হাইলাইটস পাবেন, অবশ্যই ফ্রিতে পাবেন হাইলাইটস, ফ্রিতে হাইলাইটস পাবেন। আর যারা বিশেষ প্রস্তুতি নিতে চান, যে ভাই আমি 47তম বিশেষের জন্য প্রস্তুতি নিতে চাই, তাদের সময় আছে, অবশ্যই বিশেষ প্রস্তুতি নেওয়া উচিত। তাদের জন্য যদিও আমরা কোর্স ফি 8000 টাকা, কিন্তু কালকের জন্য 3500 টাকা করে দিলাম, মাত্র 3500 টাকা বিশেষের 10টা বিষয় পড়তে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য কোন নম্বরে টাকা পাঠাবো স্যার? আমি নাম্বার লিখে দিচ্ছি, একটু লিখে রাখবেন প্লিজ। 01939964623 964623, অথবা আপনারা এই নাম্বারে টাকা পাঠাবেন 01767265758, অথবা আপনারা এই নাম্বারে টাকা পাঠাবেন 01755072190। এই 3টা নাম্বার বিকাশ প্লাস নগদ পার্সোনাল, বিকাশ এবং নগদ রয়েছে। আপনারা বিকাশ অথবা নগদ পার্সোনাল নাম্বার, বিকাশ প্লাস নগদ পার্সোনাল অবশ্যই সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে আপনারা এই উপরে 2টা নাম্বারে কল দিলেই কিন্তু আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেব। আশা করি আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ সময়টুকু আমাদের সাথে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ঈদ অফার চাই, আচ্ছা ঈদ আসুক, ঈদ আসলে জানি ঈদের অফার দিব, অবশ্যই দিব ইনশাআল্লাহ, কথা দিলাম, জান, ঈদের অফার অবশ্যই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তবে হ্যাঁ হ্যাঁ, একটা বিষয় মনে রাখবেন, আমরা হয়তো কথার কথা ঈদে আপনাকে এখন 1800 টাকা অফার দিলাম, ঈদে হয়তো ধরেন আপনাকে 1700 টাকা অফার দিলাম, আপনি কত টাকা ছাড় পেলেন? 100 টাকা। অথচ ঈদ আসতে আসতে আরো যে কথার কথা 10টা ক্লাস হবে, মনোযোগ, এই 10টা ক্লাসের দাম কত টাকা বলেন? এই জন্য ভাইয়া অনেকে আছেন যারা বুদ্ধিমান, তারা কি করবেন,
আদৌ ঈদ আসলে অফারের জন্য অপেক্ষা করবো। হ্যাঁ, ঈদের সময় হয়তো আপনাকে আমরা হয়তো 1700 টাকা দিলাম, 100 টাকা ছাড় পেলেন, কিন্তু একটা ক্লাসের মূল্য কত? আমাদের এই পেড ব্যাচগুলোর একদম নতুন, ইংরেজির সম্ভবত এখানে একটা ক্লাস হয়েছে এই ব্যাচটাতে। তো এই ক্লাসগুলো কিন্তু ঈদের আগে আরো কয়েকটা ক্লাস হবে, 2টা 3টা 4টা 5টা ক্লাস হয়ে গেল, তাহলে লোকসান হয়ে গেল না? হ্যাঁ, তো ঈদের অফারের জন্য 100 টাকা দিয়ে তো খুব বেশি কিছু হবে না। অফারের জন্য বসে না থাকে, আমি বলবো যে আজকে ভর্তি হয়ে কালকে থেকে ক্লাস শুরু করে দেন। তো যারা টাকা পাঠাচ্ছেন একটু কমেন্টে ডান লিখেন যে ভাই পেমেন্ট ডান। যারা পেমেন্ট করেছেন একটু কষ্ট করে লিখেন যে ভাই পেমেন্ট ডান, আমি অ্যাড করার ব্যবস্থা করে দিচ্ছি। যারা টাকা পাঠাচ্ছেন একটু কষ্ট করে লিখেন যে ভাই পেমেন্ট ডান। হ্যাঁ, যারা পেমেন্ট করছেন একটু পেমেন্ট ডান লিখেন, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, ওকে। হ্যাঁ, পেমেন্ট ডান লিখেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা এই নাম্বারে 01939964623, 01767265758, 01755072190 এই 3টা নাম্বারে বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে 3টা নাম্বারে কল দিলে আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেওয়া হবে। অবশ্যই এগুলো পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্ট। আমি আবার বলছি, তাদের স্বপ্ন শূন্য থেকে বা বেসিক থেকে ইংরেজি শেখা, বাংলা শেখা, ম্যাথ শেখা বা জিকে শেখা। আপনারা চাইলে আমাদের সাথে গোছানো প্রস্তুতি নিতে পারেন, আমরা আপনাদের হাইলাইটস প্রোভাইড করব। এবং মজার ব্যাপার হচ্ছে ক্লাসগুলো রেকর্ড থাকবে, এক্স্যাক্টলি সব ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, রেকর্ড থাকবে। সুতরাং আপনি একটা ক্লাস একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10বারও দেখতে পারবেন ইনশাআল্লাহ। যখন খুশি তখন দেখতে পারবেন, যেভাবে খুশি দেখতে পারবেন, যেখানে সেখানে দেখতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এই যে আমার জান্নাত রহমান পেমেন্ট ডান, গুড। এটাকে বলে সিরিয়াসনেস, রাগ করবেন না, রাগ করবেন না, জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। এই এটাকে বলে সিরিয়াসনেস। জান্নাত রহমান পেমেন্ট ডান, অলরেডি টাকা পাঠিয়ে দিচ্ছে। সো জীবনে কখনো যদি আপনার কোনো ভালো কিছু করতে মন চায়, কোনো ভালো কাজ করতে মন চায়, আমি যতটুকু শুনেছি ভালো কাজ করতে দেরি করতে নেই। কারণ আপনার তো মানে কি বলে, সামনে এই কাজটা করার সুযোগ নাও থাকতে পারে, সামনে এই কাজটা করতে মন নাও চাইতে পারে। এই জন্য কথা আপনার যদি ভালো কাজ করতে মন চায়, এটা আল্লাহ পাকের নিয়ামত, ভালো কাজটা করে ফেলা উচিত। কারণ সামনে আপনার এই মন মানসিকতা নাও থাকতে পারে, এই পরিবেশ নাও থাকতে পারে, আপনার মন চেঞ্জ হয়ে যেতে পারে, তার মানে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য দেখছেন জান্নাত রহমান মন চাইছে যে না, আমার ইংরেজিটা ইমপ্রুভ করা উচিত, অথবা আমার বাংলা বা প্রত্যেকটা বিষয় ভালো মতো পড়া উচিত। এটা মনে করে কিন্তু আপুমনি একদম নগদে ইনস্ট্যান্ট ভর্তি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ জান্নাত রহমান, আপনার জন্য অনেক শুভকামনা রইলো। আচ্ছা, যারা যারা টাকা পাঠিয়েছেন অনেক ধন্যবাদ। আপনারা একটু কষ্ট করে এই নাম্বারগুলোতে টাকা পাঠানোর পর এই নাম্বারে কল দেন। হ্যাঁ, ম্যানেজার সাহেব একটু যারা টাকা পাঠিয়েছে একটু অ্যাড করে দেন। ম্যানেজার সাহেব যারা একটু টাকা পাঠিয়েছে একটু অ্যাড করে দেন, ঠিক আছে ইনশাল্লাহ? সবাইকে একটু অ্যাড করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের খালা, আমাদের মধ্যমণি মুকুট, হ্যাঁ ঠিক আছে, একটু দ্রুত অ্যাড করে দেন ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। দেখা হচ্ছে ইনশাল্লাহ পেট বেচে আগামীকালকে সারাদিন আমার সাথে দেখা হবে। কারণ আগামীকাল সারাদিন কিন্তু আমার ক্লাস আছে। আগামীকাল সারাদিন ইনশাল্লাহ ইংরেজি ক্লাস হবে, ইংরেজি ক্লাস হবে আগামীকালকে ইনশাল্লাহ। তো যারা ভর্তি হয়ে যাবেন তারা ক্লাসগুলো পাবেন, মানে পেট বেচে আর কি ইনশাল্লাহ। আর এমনি তো ফ্রি ক্লাস তো থাকবে ইনশাল্লাহ, ফ্রি ক্লাস তো হবে ইনশাল্লাহ। স্যার আগামীকাল সকালে পাঠাবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, ওকে ইনশাল্লাহ, ঠিক আছে থাকেন তাহলে। যারা যারা টাকা পাঠিয়েছেন অনেক ধন্যবাদ, আর যারা টাকা পাঠাননি তাদেরকেও ধন্যবাদ, কারণ একটা সময় হয়তো আপনিও বুঝবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, থাকেন তাহলে। হ্যাঁ, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এই জন্য যাদের এইজ আছে, সময় আছে, একটু কাজে লাগানো উচিত। দেখেন আজকে আমাদের কত ভাই বোন, কত লাখ লাখ ভাই বোন 35 বয়স চাই চিল্লাচিল্লি করতেছে, বা এটা তো লজিক্যালি ইটস ফাইন, কিন্তু দেখেন কত কষ্ট করতেছে তারা। হ্যাঁ, কত কষ্ট করতেছে, আন্দোলন করতেছে। আল্লাহই ভালো জানে এটা আদৌ বাস্তবায়ন হবে কি হবে না। এই জন্য যাদের বয়স আছে, এটা নিয়ামত, বয়স কাজে লাগানো উচিত। সময়ের চেয়ে বড় নিয়ামত এই পৃথিবীতে নাই, সময় এবং সুস্থতা। এই জন্য সময় থাকতে এটা কাজে লাগানো উচিত। যাদের বয়স আছে হাত পায়ে ধরে অনুরোধ করি, কোচিং এ ভর্তি হওয়ার দরকার নেই, বাসায় হলেও পড়েন, বাবা মার দিকে একটু তাকান। আর যদি মনে হয় যে অল্প সময়ের মধ্যে খুব গুছানো একটা প্রস্তুতি নিতে চাই, আপনি আমাদের সঙ্গী হন, অথবা কোনো একটা প্রতিষ্ঠানের সাহায্য নেন। আপনি যেটা ভালো হয় করেন, কিন্তু পড়েন। শেষ কথা এটাই বলবো, পড়েন, একটু বাবা মায়ের দিকে তাকান, ঠিক আছে? পড়াশোনা যদি করতে মন না চায়, ব্যবসা করেন, উদ্যোক্তা হন, কিছু একটা করেন। আমি বলবো না যে আপনি আমার এখানে ভর্তি হন, ঠিক আছে ইনশাল্লাহ, আপনার যেটা ভালো লাগে করেন, কিন্তু কিছু একটা করেন। পড়তে মন চাইলে, চাকরি করার ইচ্ছা যদি হয়, এমন ভাবে পড়েন যেন আল্লাহ চিন্তা অবশ্যই চাকরিটা হয়। আর যদি মনে হয় যে আমি অন্য কিছু করবো, অসুবিধা নেই, ইটস ফাইন, গুড ডিসিশন। আপনি ব্যবসা করতে চাইলে করেন, উদ্যোক্তা হতে চাইলে হন, অন্য কোনো কাজ করতে চাইলে করেন, কিন্তু কিছু একটা করেন। বাবা মায়ের দিকে তাকান, একটু আমার জন্য হইলেও পড়াশোনা করেন বা কিছু একটা করেন, ঠিক আছে? এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি। এতটা সময় আপনারা আমাকে দিয়েছেন, আপনার জন্য আবার দোয়া করছি। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সুন্দর জীবন দান করেন। থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। হ্যাঁ, অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে, অবশ্যই হাইলাইটস ফ্রিতে পাবেন, আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। উপরোক্ত নাম্বারে টাকা পাঠিয়ে কল দিলেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখেন, সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, তাইলেই হবে ইনশাআল্লাহ। থাকেন তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।